আসসালামু আলাইকুম। যারা প্রথমবারের মতো আমাদের সাথে জয়েন করছেন তাদের জন্য বলছি, আপনারা দেখছেন বাংলাদেশের প্রথম ভার্চুয়াল হেলথ সামিট আস্ক ডাক্তারও। আজকে আমাদের সাথে ১৫ জন বিশেষজ্ঞ ডক্টর ১৫ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে আলোচনা করছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন ডক্টর নাবিনা লালা মুনা। উনি একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং ১৫ বছর ধরে একজন ডাক্তার হিসেবে কাজ করছেন। কারেন্টলি উনি চিটাগং মেডিকেল কলেজে কর্মরত আছেন। আবার ডাক্তারো.com এও উনি অনলাইন কনসালটেশনের জন্য অ্যাভেইলেবল আছেন। আজকে উনি যেই ব্যাপারটাতে আলোচনা করবেন সেটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা হেলথ প্রবলেম যেটাতে অনেকে ভুগছি এবং অনেকেরই অনেক কিছু জানা দরকার এটা সম্পর্কে। সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের নানা রকম জটিলতা। এই টপিকে কথা বলার জন্য আমি আশা করব আপনারা সবাই এই ডিসকাশন থেকে উপকৃত হবেন এবং সুতরাং দেরি না করে আমি আলোচনায় চলে যাই। প্রথমেই ডক্টর নাবিনা লালা মুনা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? এই তো আচ্ছা, আজকে জি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমিও ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি। তাহলে আমরা প্রথমেই চলে যাই আমাদের একদম ডিরেক্টলি ডিসকাশন এ চলে যাই। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো টাইপ 2 ডায়াবেটিসটা আসলে কি? আসলে ডায়াবেটিস সেটা হচ্ছে এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। যেটাকে বাংলায় বললে আসলে মেডিকেল টার্মস গুলো বাংলাতে বলা একটু ডিফিকাল্ট ডাক্তারদের জন্য। কিন্তু তারপরেও বলতে গেলে এটাকে বলা যায় একটা বিপাকীয় রোগ। আ ঠিক বিপাকীয় রোগ বা বিপাকীয় জটিলতা যেটাকে বলে। সেটা হচ্ছে এখানে ডায়াবেটিসে যেটা হয় সেটা হচ্ছে যে যখনই এই ডায়াবেটিস নামক রোগটা আমাদের শরীরে বাসা বাঁধে, তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের বডিতে প্যানক্রিয়াস নামক একটা গ্ল্যান্ড থাকে। যেখান থেকে ইনসুলিন নামক একটা হরমোন আ রিলিজ হয় বা নিঃসরণ হয় যেটাকে বলে। এখন এই ইনসুলিনটা আমাদের শরীরে আসলে আমরা যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাবারগুলো খাই, সেটার মেটাবলিজমে এটার বিরাট ভূমিকা থাকে। এবং নট অনলি শুধু কার্বোহাইড্রেট মেটাবলিজম বাট অলসো প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমেও কিন্তু ইনসুলিনের রোল থাকে। এখন ডায়াবেটিসের যে প্রবলেমটা হয়, আমি এর মধ্যে একটা জিনিস বলিনি। সেটা হচ্ছে যে শুধু ডায়াবেটিস কিন্তু সিঙ্গেল একটা এন্টিটি না। ডায়াবেটিস বলতে গেলে কিন্তু আমরা সাধারণত মানে ইন কেস মানে জেনারেল একটা ভিউ সেটা হচ্ছে যে ডায়াবেটিস মেইনলি 2 টাইপস। যেটাকে একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। কাছে ডায়াবেটিস জিনিসটা আসলে কি? সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই টাইপ 1 এবং টাইপ 2 এই জিনিসটা একটু জেনে নিতে হবে। এছাড়াও আরো বিভিন্ন কারণে ডায়াবেটিস হয় সেগুলো যেহেতু আজকে প্রসঙ্গ না, তাই আমি ওগুলো বলে আসলে খুব একটা সময় নিতে চাচ্ছি না। তাই আমি মেইনলি টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে থাকতে চাচ্ছি। কারণ এই ২ টা জিনিস যদি আমরা না বুঝি তাহলে কিন্তু টাইপ 2 জিনিসটা আসলে আমাদের কাছে ক্লিয়ার হবে না। এই যেটা আমি আসলে বলছিলাম যে ইনসুলিন যখন এই আমাদের প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হতে পারে না, এই কন্ডিশনটা তৈরি হয় মেইনলি টাইপ 1 ডায়াবেটিস এ। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে অটো ইমিউন একটা ডিস্ট্রাকশন হয়ে যায় প্যানক্রিয়াটিক বিটা সেল যেখান থেকে ইনসুলিনটা রিলিজ হয়। এবং এটা পুরোপুরি ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে আমাদের বডিতে একটা অ্যাবসোলিউট ইনসুলিন ডিফিশিয়েন্সি অর্থাৎ পুরোপুরি একটা ইনসুলিনের ঘাটতি তৈরি হয়ে যায় টাইপ 1 ডায়াবেটিসে। আর ঠিক এই জিনিসটাকেই যখন আমরা কোনো পেশেন্ট প্রেজেন্ট করে টাইপ 1 ডায়াবেটিসে, তারা সাধারণত অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি নিয়ে প্রেজেন্ট করে এবং তখন এদেরকে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হয়। কারণ ইনসুলিন ছাড়া এদের আসলে মর্টালিটি কিন্তু অনেক বেশি। যার কারণে এটাকে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি বলে। আর এদের কমপ্লিকেশনস গুলো অনেক বেশি হয় যদি আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা না করি। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে এটা একটা আলাদা একটা এন্টিটি বলা যায়। সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে এখানেও সাধারণত সেইম জিনিস যে, যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামক যে গ্ল্যান্ডটা আমাদের বডিতে থাকে ওখান থেকে যে ইনসুলিন রিলিজ হয়। এই ইনসুলিনটা এখানে সাধারণত ওখানে যেরকম একটা অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, এখানে সেটা রিলেটিভ একটা ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। এবং এই জিনিসটা কেন? এই জিনিসটা হয় মেইনলি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বডিতে। অর্থাৎ ইনসুলিন ১ম এ কিন্তু এই বিটা সেল থেকে একটা নরমাল ওয়েতেই সিক্রেশন হয়। কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরস বিশেষ করে যারা আ মানে এক্সেস ওবেস মানে যেটাকে আমি বলব অতিরিক্ত স্থূলতা যাদের বডিতে। বিশেষ করে সেন্ট্রাল ওবেসিটি যাদের থাকে, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি।
অর্থাৎ যারা মানে কায়িক পরিশ্রম গুলো যারা কম করে, তারপর আমাদের এখন ইনক্রিজ আরবানাইজেশন হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলোর কারণে আমাদের আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক কম। আমরা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই ধরনের লাইফস্টাইল, অর্থাৎ আমাদের এখন লাইফস্টাইলটা অন্যরকম। তারপরে স্মোকিং, এছাড়া কিছু জেনেটিক ফ্যাক্টরস, এগুলোর কারণে দেখা যায় যে শরীরে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। আর যখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় তখন ইনসুলিনটা কি করে, ওই পেরিফেরাল যে টিস্যুতে গিয়ে যে কাজগুলো করবে, আমাদের বডিটাকে যে একটা মেনটেনেন্স রাখবে, একটা ব্যালেন্স রাখবে, সেটা আর পারে না। তখন একটা হাইপার ইনসুলিনিক স্টেট তৈরি হয় এবং যে প্যানক্রিয়াটিক বিটা সেলগুলো তখন চায় যে এই জিনিসটাকে কোপ আপ করার জন্য এক্সেস ইনসুলিন রিলিজ করার জন্য, এবং একসময় দেখা যায় সে নিজেই এক্সস্টেড হয়ে যায়, এবং এক্সস্টেড যখন হয়ে যায় তখন বডি আস্তে আস্তে ধীরে ধীরে একটা প্রোগ্রেসিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি, যেটাকে আমরা বলি রিলেটিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি, এবং এটাই হচ্ছে টাইপ 2। অর্থাৎ টাইপ 1 আর টাইপ 2 এখানে যে বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে টাইপ 1 এ মেইনলি যেটা হয় সেটা হচ্ছে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ এখানে চিকিৎসাটাও আমাকে ইনসুলিন দিয়েই করতে হবে। আর টাইপ 2 তে যেটা হয় এখানে হচ্ছে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ এখানে পুরোপুরি ইনসুলিনের ঘাটতি হয় না। এখানে হচ্ছে সময় নিয়ে 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 এটা একটা হচ্ছে স্লো প্রসেসে ইনসুলিনের একটা ঘাটতি হয়, এবং সেটা অনেকখানি সময় লাগে। এবং সাধারণত 50% প্যানক্রিয়াটিক বেটা সেল যদি এফেক্টেড না হয়, দেখা যায় যে টাইপ 2 ডায়াবেটিস ম্যানিফেস্টই করে না। এই কারণেই দেখা যায় যে টাইপ 2 ডায়াবেটিস এর পেশেন্ট গুলো অনেক দিন ধরে ভিতরে ভিতরে তাদের ডায়াবেটিস থাকে, কিন্তু এদের ডায়াগনোসিস হতে অনেক সময় নেয়, এবং যখন ডায়াগনোসিস হয় তারা অনেক কমপ্লিকেশনস, বিশেষ করে দেখা যায় এমআই অর্থাৎ হার্ট অ্যাটাক, কেউ হয়তো স্ট্রোক, যেটাকে আমরা সেরিব্রোভাস্কুলার ডিজিজ বলি, কেউ হয়তো দেখা যায় যে একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, বা কারো একটা সেপসিস, হয়তো দেখা যাচ্ছে তাকে একটা পা কেটে ফেলতে হচ্ছে। এই ধরনের একটা কন্ডিশন নিয়ে সাধারণত টাইপ 2 ডায়াবেটিস এর পেশেন্ট গুলো প্রেজেন্ট করে। এই হচ্ছে একটা বেসিক ধারণা ডায়াবেটিস আর কি। তো আমি এছাড়াও ডায়াবেটিস, আমি হ্যাঁ যদি বলেন। একটু আমি নিজেও বুঝলাম কিনা এবং ভিউয়ার্সরাও বুঝানোর জন্য আমি যদি একটু সামারাইজ করি, যেহেতু আপনি ডেফিনেটলি খুবই এক্সপ্লেইন করে আমাদের দুটো ডিফারেন্সটা বোঝাতে চাচ্ছেন, বাট একদম জেনারেল মানুষের পার্সপেক্টিভ থেকে টাইপ 1টা হচ্ছে যখন আমার বডি একদমই ইনসুলিন প্রডিউস করছে না। সেই ক্ষেত্রে আমি হ্যাঁ, বলি এক এক কথায় বললে এটাই যে আমার প্যানক্রিয়াস হুম, গ্ল্যান্ডটা একদমই ইনসুলিন প্রডিউস করছে না এবং এটার একমাত্র করতে পারছে না, আমাকে ইনসুলিন নিতে হবে। আর দিয়ে হ্যাঁ টাইপ 2টা ইনসুলিন হচ্ছে নিতে। ডিফারেন্ট কারণে আমার অগ্নাশয়ের কার্যক্ষমতাটা কমে গিয়েছে এবং হ্যাঁ, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন সিক্রেশনটা হচ্ছে, কিন্তু সে যে পেরিফেরাল টিস্যুতে গিয়ে কাজগুলো করবে এই জিনিসটা হচ্ছে না। এবং এটা না হওয়ার, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার এই যে কিছু আমি ফ্যাক্টরস এর কথা বললাম, জি, বিশেষ করে যাদের সেন্ট্রাল এডিপোসিটি অর্থাৎ সেন্ট্রাল ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের থাকে, তারপরে বিভিন্ন ধরনের জেনেটিক ফ্যাক্টরস, এথনিসিটি, তারপরে ইনক্রিজ আরবানাইজেশন, তারপরে হচ্ছে এই যে বেশ ইকোনমিক ডেভেলপমেন্ট, এই সমস্ত কারণে দেখা যায় যে মানুষের এখন যেটা হচ্ছে সেটা তাদের ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। তারা বিভিন্ন ধরনের কি ফাস্ট ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই ধরনের খাওয়াগুলো তারা বেশি খাচ্ছে, যার কারণে এদের স্থূলতাটা বেশি হচ্ছে, অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে মানুষজন। মানুষজন যে যখন মোটা হচ্ছে তখনই ইনসুলিন যেটা সেটা বডিতে রেজিস্ট্যান্স হচ্ছে, এবং রেজিস্ট্যান্স হওয়ার মানে হচ্ছে যে এটা পেরিফেরাল টিস্যুতে গিয়ে, অর্থাৎ যেখানে যেখানে কাজ করার কথা ওখানে গিয়ে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না, এবং সেটাকে কোপ আপ করার জন্য তখনই প্যানক্রিয়াসের যে বিটা সেল যেখান থেকে ইনসুলিন আসে, সেটা অতিরিক্ত কাজ করতে গিয়ে সে হচ্ছে নিজেই এক্সস্টেড হয়ে যায়। তখন বডিতে যেটা হয় সেটা হচ্ছে একটা রিলেটিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি, যেখানে ওটা ছিল অ্যাবসলিউট, এটা হচ্ছে রিলেটিভ। আর আচ্ছা। এটা চিকিৎসা সে কারণে আমাদেরকে ইনসুলিন দিয়ে করা ম্যান্ডেটরি না। এখানে আমরা আস্তে আস্তে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, মুখে খাওয়ার ওষুধ যাদেরকে বলে আরকি, এগুলো দিয়ে আমরা চিকিৎসা শুরু করব, এবং একটা পর্যায়ে গিয়ে এদেরও ইনসুলিন লাগতে পারে। এটাই। আচ্ছা। আ আমি মোটামুটি যে ডিফারেন্সিয়েশন টা বুঝলাম, আমরা আরো ডিটেইলে আলোচনা করি যে টাইপ 2 র আপনি কিছু, কিছু কারণ মেনশন করলেন। আমি এই কোয়েশ্চেন গুলো নিয়েও আসবো। আম আপনি তখন আরো যদি কোন কারণ এড করতে চান বলবেন। আমার ১ম কোয়েশ্চেন এর পরে থাকবে যে এই যে টাইপ 2 আমরা তো আজকে মেইনলি টাইপ 2 নিয়েই কথা বলছি, টাইপ 1 টা নিয়ে না। হুম, এই জি। টাইপ 2 ডায়াবেটিস এর লক্ষণ কি, কি হতে পারে? কখন একটা রোগী সন্দেহ করতে পারে যে আমার আছে কিনা বা আমার টেস্ট করানো দরকার ডায়াবেটিস আছে কিনা? কি, কি লক্ষণ হিসেবে ম্যানিফেস্টেশন গুলো কিভাবে আসতে পারে? এটা যেটা সেটা হচ্ছে পেশেন্টের যে লক্ষণগুলো দেখা যায় সেটা মেইনলি ঘন ঘন পিপাসা পাওয়া, অতিরিক্ত পিপাসা পাবে, যেটা হয়তো তার নরমালি যেটা পেত না সেটা এখন পাবে। তারপরে হাইপারফেজিয়া যেটাকে বলে, অর্থাৎ হচ্ছে তার অতিরিক্ত ক্ষুধা পাবে। পেশেন্ট অ্যাডিকুয়েট খাওয়ার পরও তার মনে হবে যে
যে তার মানে খিদাটা কমছে না, অর্থাৎ সে তার খিদাটা থেকে যাবে, ঘন ঘন একটা খিদা পাওয়ার টেন্ডেন্সি তার মধ্যে থাকে। এরপরে যেটা থাকে পলিইউরিয়া যেটাকে বলে, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হওয়া যেটা। হয়তো পেশেন্ট বলবে যে সে রাতে ঘুম ভেঙে ভেঙেও প্রস্রাব করে, তার সারাদিন প্রস্রাব হচ্ছে, সে পানি যতটুকু খাক না কেন তার প্রস্রাবের পরিমাণটা অতিরিক্ত, একটা ঘন ঘন প্রস্রাব হওয়ার কথা সে বলবে। তারপরে এক্সেস টায়ার্ডনেস যেটা, ইনক্রিজ ফ্যাটিগেবিলিটি, অর্থাৎ পেশেন্ট যেটা সেটা হচ্ছে তার অতিরিক্ত ক্লান্তি, সে অ্যাডিকুয়েট স্লিপ বা অ্যাডিকুয়েট অ্যাক্টিভিটি সবকিছু করার পরও বা রেস্টিং থাকার পরও দেখা যাবে যে পেশেন্টের একটা এক্সেস ফ্যাটিগেবিলিটি থেকে যাবে, পেশেন্ট অলওয়েজ টায়ার্ড ফিল করবে, এই একটা জিনিস। তারপরে পেশেন্টের মধ্যে এক ধরনের একটা অ্যাপেথি, মানে যেটাকে বলে উদাসীনতা, যে জিনিসটাকে বলে, এই ধরনের জিনিস, মুড চেঞ্জ থাকতে পারে, পেশেন্ট একটু ইরিটেবল থাকতে পারে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। তারপরে দেখা যায় কিছু ইনফেকশনের ফিচার, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন, যেগুলোকে ওই যে জেনিটাল ইনফেকশন, এই ধরনের ইনফেকশন গুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর অনেক সময় দেখা যায় যে এগুলো কোনো কিছুই পেশেন্টের মধ্যে থাকে না, যে টাইপ 2 ডায়াবেটিস যে পেশেন্টের হয়ে গেল, কিন্তু পেশেন্টের মধ্যে সে কখনোই বুঝছে না। সে হয়তো কোনো কারণে একটা রুটিন টেস্ট করতে গেল বা হচ্ছে ডাক্তারের কাছে গেল বা একটা ইউরিন টেস্ট করলো, দেখা যাচ্ছে তার ইউরিনে সুগার 4+, বা হয়তো তার হয়তো একটু মনে হচ্ছে আমি একটু দেখি সুগারটা মেপে, সে হয়তো একটা ওই ব্লাড সুগার মেশিন, যেটা আমরা সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ যেগুলো বলা হয়, ওখানে হয়তো করে দেখলো, সে দেখা গেল তার সিবিজি অনেক বেশি, 20-এর উপরে দেখাচ্ছে, অথচ তার কোনো ধরনের সিমটমস নেই। এভাবেই সাধারণত টাইপ 2 ডায়াবেটিস এর লক্ষণগুলো আসে আর কি। এবং এগুলো দেখলে পেশেন্টকে, মানে বিশেষ করে আমি প্রথমে যেগুলো বললাম, যে অতিরিক্ত পিপাসা পাওয়া, ঘন ঘন প্রস্রাব পাওয়া, তারপরে হচ্ছে অতিরিক্ত ক্ষুধা, এক্সেস টায়ার্ডনেস, বা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন গুলো, যেগুলো কিছু আনএক্সপেক্টেড ইনফেকশন, এগুলো যদি থাকে, বা মুখ শুকিয়ে যাওয়া, অ্যাপেথি, তারপরে ইরিটেশন, মুড চেঞ্জ, এগুলো যদি মনে হয়, তাহলে অবশ্যই তাকে ডায়াবেটিসের টেস্টটা করতে হবে ডায়াগনোসিসের জন্য। এক্ষেত্রে আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে এগুলো লক্ষণ ঠিক আছে, বাট অনেক সময় এই রিপ্রেজেন্টেশন গুলো আসে না। সেই ক্ষেত্রে কি হুম, এরকম কোনো গাইডলাইন আপনাদের আছে যে একটা সার্টেন এজ এর পরে বা কখন, মানে অবশ্যই। রুটিন টেস্ট হিসেবে করা উচিত, এরকম কোনো গাইডলাইন কি আপনি দিবেন একটা? হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের গাইডলাইন যেটা, সেটা হচ্ছে যে পেশেন্ট যাদের এজ মোর দ্যান 45 ইয়ার্স, তারপরে হচ্ছে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, অর্থাৎ মা, বাবা, ভাই, বোন, এর যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, তাহলে তাকে সেটা অবশ্যই কনসিডারে নিতে হয়। তো পেশেন্ট যদি ওবেসিটি থাকে, পেশেন্ট যদি ওবেস, অর্থাৎ যেটাকে স্থূলতা বলা হয়, এই ওবেসিটি যদি থাকে, তাহলে সেটাও তাকে কনসিডারেশনে নিতে হবে। এটা আমরা সাধারণত বিএমআই দিয়ে মাপি, মাস বডি ইনডেক্স যেটা, সেটা দিয়ে। এটা সাধারণত যেটা নরমাল, এটা হচ্ছে 80 থেকে 24 পর্যন্ত। এর থেকে বেশি যেটা, সেটাকে আমরা সাধারণত ওবেসিটি বলি। আর 30 হলে তো সেটা অনেক বেশি যায়। তো সে কারণে আমাদেরকে হ্যাঁ, সে কারণে এটাও কনসিডারেশন এ নিতে হবে। তারপরে অনেক সময় মহিলা রোগীদের একটা জিডিএম এর হিস্ট্রি থাকে। অর্থাৎ সে প্রেগন্যান্সির সময় তার ফার্স্ট টাইম ডায়াবেটিস হওয়ার একটা হিস্ট্রি থাকতে পারে। যেটা হয়তো পরবর্তীতে তার ডায়াবেটিস ছিল না, কিন্তু একটা জিডিএম এর হিস্ট্রি ছিল, যেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস বলে। এই সমস্ত রোগীদের ক্ষেত্রেও তাকে টেস্ট করার একটা চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা কন্ডিশন আছে, প্রি ডায়াবেটিস বলে। অর্থাৎ পেশেন্টের এখানে সে ডায়াবেটিক না, কিন্তু হয়তো সে পূর্ববর্তী কোনো টেস্টে সে প্রি ডায়াবেটিক হিসেবে সে ছিল। অর্থাৎ তার ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স যেটা, সেটা ছিল। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও অবশ্যই ইয়ারলি গিয়ে বা 2 ইয়ারলি গিয়ে অবশ্যই ডায়াবেটিসটা চেক করতে হবে। আমার পরের প্রশ্নটা আসলে এটাই ছিল যে কাদের ক্ষেত্রে এই রিস্কটা বেশি, কাদের চেক করা দরকার, যেটা আপনি অলরেডি বলে দিলেন। এই ক্ষেত্রে আপনি হুম। জাস্ট অ্যাওয়ারনেস এর জন্য একটু কি বলে দিবেন যে কোন রিডিংটা, মানে কোন ব্লাড সুগার লেভেলটা নরমাল এবং কখন গেলে আমরা এটাকে প্রি ডায়াবেটিস লেভেল ধরবো আর কখন গেলে আমরা ডায়াবেটিক বলে ধরবো? এটা হচ্ছে আসলে WHO এর একটা ক্লাসিফিকেশনেই আছে। আমি মেইনলি আগে ডায়াবেটিস এরটাই বলি। সেটা হচ্ছে, এই সাধারণত দেখা যায় যদি এই WHO ক্লাসিফিকেশনটা চিন্তা করি আমরা, তাহলে ফাস্টিং আম ফাস্টিং ব্লাড সুগার লেভেল যেটা হচ্ছে more than 7 মিলিমোল পার লিটার যদি হয়, তাহলে অবশ্যই সেটাকে আমাদেরকে ডায়াবেটিস চিন্তা করতে হবে। অথবা 2 আওয়ার্স আফটার গ্লুকোজ টলারেন্স টেস্ট, অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে একটা টেস্ট করতে হয়। সেটা যদি মোর দ্যান 11.1 মিলিমোল, আমি কিন্তু মিলিমোল বলছি। এই মিলিমোল গুলোকে যদি আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই কিন্তু এগুলো মিলিগ্রামে হয়ে যাবে।
অর্থাৎ ফাস্টিং যেটা সেটা যদি মোর দেন 126 মিলিগ্রাম পার ডিএল, আর যেটা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ যেটা সেটা হচ্ছে মোর দেন 200 মিলিগ্রাম পার ডিএল যদি হয়, তাহলে সেটাকে আমরা ডায়াবেটিস বলবো। এছাড়াও যে জিনিসটা আমরা দেখি সেটা অত্যন্ত জরুরি একটা জিনিস, সেটাকে বলে হিমোগ্লোবিন A1C, অর্থাৎ গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটাও ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য বেশ বড় ধরনের ভূমিকা পালন করে, এবং পরবর্তীতে বিশেষ করে যারা ডায়াবেটিসের ওষুধ খায় বা ডায়াবেটিসের চিকিৎসা নিচ্ছে তাদের মেটাবলিক কন্ট্রোল আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু পরবর্তীতে HbA1c দরকার আছে। কিন্তু একটা ডায়াগনস্টিক টেস্ট, সেটা যদি মোর দেন 6.5 হয় এটাকে ডায়াবেটিস বলবো। আর যদি র্যান্ডম ব্লাড সুগার লেভেল, অর্থাৎ সে খালি পেটেও না, আবার 2 আওয়ার্স 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ না, অর্থাৎ সে একটা র্যান্ডম ব্লাড সুগার যদি করে ল্যাবে গিয়ে, তখন যদি সেটা মোর দেন 200 মিলিগ্রাম পার ডিএল, অর্থাৎ যেটা মোর দেন 11.1 মিলিমোল, তাহলেও সেটাকে ডায়াবেটিস চিন্তা করতে হবে। সো আপনি এখানে 4টা ধরনের মেজারমেন্টের কথা বললেন। একটা ফাস্টিং এর যেটা বললেন যে 7 মিলিমোল, আমাদের দেশের জন্য মনে হয় মিলিমোলটাই বেশি ইউজ হয়। মিলিমোলের মেজারমেন্ট। এটা ল্যাব আসলে ভ্যারি, কেউ যেটা মিলিমোলে দেয়, কেউ এটা মিলিগ্রামে দেয়। এখন যেটাই হোক, যদি মিলিমোলে দেয় তাহলে সেটাকে তো আসলে কনভার্ট করবো আমরা 18 দিয়ে গুণ করলেই সেটা হয়ে যাচ্ছে, আর মিলিগ্রাম হলে সেটাকে আমরা ডিভাইড করে নিলেই সেটা মিলিমোলে কনভার্ট হয়ে যাবে। তো যে কোনো একটা মনে রাখলেই এখানে একটা সুবিধা। মনে রাখলেই হবে। এখন সেটা, হ্যাঁ, যে কোনো একটা মনে রাখলে সুবিধা, সেটাকে শুধু আমরা মাল্টিপ্লাই করে নিব। যদি ল্যাবে এটা মিলিগ্রামেও দিয়ে থাকে তাহলে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে নিলেই বুঝতে পারবো যে এটা মিলিগ্রামে কত আসে। এটা আসলে ল্যাব টু ল্যাব ভ্যারি করে। ইভেন সিবিজি মিটার যেগুলো আছে, আমরা যে সেলফ মনিটর যেগুলোতে করে রোগীরা, এগুলোতেও কিন্তু কোনোটাতে মিলিগ্রাম কোনোটাতে মিলিমোল এরকমই আসে। ওটা কনভার্ট করে নিতে হয় আর কি। আচ্ছা। সো ভিউয়ার্স এর উদ্দেশ্যে বলছি যে আমি টেস্ট গুলোর কথা একটু জাস্ট মেনশন করে দিচ্ছি, কারণ অনেকেই আছে যে আম, নিজে থেকেও এই টেস্ট গুলো করেন বা করে নিতে পারেন। সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগারের লেভেলটা, বা 2 আওয়ার্স আফটার হ্যাভিং 75 গ্রাম অফ গ্লুকোজ, বা র্যান্ডম যে কোনো সময়, যে খালি পেটো না ভরা পেটো না, র্যান্ডম টাইমের ব্লাড সুগার লেভেল। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট বললেন, HbA1c যে টেস্টটা, এগুলো দিয়ে আপনার ডায়াবেটিস আছে কিনা এটা খুব সহজেই এই টেস্ট গুলার মাধ্যমেই বোঝা যায়। এটা খুব কঠিন কোনো, জাস্ট সিম্পল একটা ব্লাড টেস্ট, এবং যে কোনো আপনার আশেপাশে যে কোনো ডায়াগনস্টিক সেন্টারেই এই টেস্ট গুলো অ্যাভেলেবল। সো খুব সহজেই কিন্তু এই টেস্ট গুলো করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা এবং আপনার চিকিৎসা নিতে হবে কিনা। হ্যাঁ, এবং সাথে সাথে আরেকটা জিনিস যেটা, সেটা যে যদিও জিনিসটাকে অনেকখানি সিম্পল, এই জিনিসটা যে কোনো ল্যাবে এই পরীক্ষাগুলো হয় বা পেশেন্ট নিজে গিয়ে করতে পারে, কিন্তু এই পেশেন্ট যদি নিজে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে কিছু জিনিস মেনে চলে তারপরে এই টেস্টটা করতে যেতে হবে। সেটা হচ্ছে যে তাকে টেস্ট করার অন্তত 3 দিন পর্যন্ত আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েটে থাকতে হবে। অর্থাৎ সে কোনো ধরনের রেস্ট্রিকশন দিয়ে সে কোনো খাবার খাবে না 3 দিন পর্যন্ত, অর্থাৎ টেস্ট করার 3 দিন আগে থেকে সে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েটে থাকবে। এবং যেদিন টেস্ট করবে সেদিন থেকে, অর্থাৎ যেদিন সকালবেলা সে টেস্ট করবে, যেহেতু খালি পেটে দেবে সেটা তো সেই সকাল বেলায় করবে, তাই না? তাহলে অ্যাটলিস্ট তাকে 8 আওয়ার্স ফাস্টিং এ যেতে হবে পেশেন্টকে। অর্থাৎ রাত্রে শেষ খাওয়াটা থেকে শুরু করে সকালবেলা যখন সে ফার্স্ট স্যাম্পলটা দিল তখন অন্তত 8 ঘন্টা তাকে ফাস্টিং থাকতে হবে। সে যদি 4 ঘন্টা ফাস্টিং থেকে গিয়ে সকালবেলা ফাস্টিং ব্লাড সুগার দেয়, তাহলে তো তখন তার ডায়াবেটিসের রেজাল্ট এমনিতেও সেটা ডায়াবেটিসের পক্ষেই দেখাতে পারে। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে ব্লাড দেওয়ার আগে অবশ্যই তাকে আধা ঘন্টা রেস্টে থাকতে হবে। হ্যাঁ, সে গিয়েই তো ব্লাড দিবে না, অন্তত সেখানে গিয়ে সে আধা ঘন্টা রেস্টে থাকবে, তারপরে সে ব্লাডটা দিবে। তারপরে যেটা, সেটা সে কোনো ধরনের স্মোকিং করতে পারবে না যখন সে ব্লাড দিবে তার আগে। সে কারণ এগুলো বিভিন্ন ধরনের স্মোকিং গুলো স্ট্রেস হরমোন গুলো রিলিজ করে, কর্টিসল, ক্যাটেকোলামাইন্স, এগুলো কিন্তু ব্লাড সুগার লেভেল বেশি দেখাতে পারে। কাজেই কেউ যদি নিজ দায়িত্বে পরীক্ষা করতে যায় তাহলে তাকে এই জিনিসগুলো অবশ্যই জেনে তারপরে পরীক্ষাটা করতে যেতে হবে, নাহলে কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট অনেক সময় নাও আসতে পারে। আর এটাই বিশেষ করে ফাস্টিং এবং 2 আওয়ার্স এর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হয়। আর হিমোগ্লোবিন A1C এর জন্য আমি বলবো যে এটা আসলে, আমি তাও পাশাপাশি বলে দিচ্ছি যে বিশেষ করে হিমোগ্লোবিন A1C যেটা, সেটা হচ্ছে যে যদি খুব অল্প সময়ে ডায়াবেটিস সিমটমস থাকে, অর্থাৎ পেশেন্ট যদি মনে করে আমার খুব অল্প সময়ের সিমটমস, অনেক সময় হিমোগ্লোবিন A1C কিন্তু পজিটিভ নাও আসতে পারে, অর্থাৎ মোর দ্যান 6.5 নাও আসতে পারে। কারণ হিমোগ্লোবিন A1C সাধারণত ইন্ডিকেট করে তার গ্লাইসেমিক যে
এটা হচ্ছে একটা মানে কি বলবো একটা গ্লাইসেমিক কন্ট্রোল আছে কিনা সেটা মেজারমেন্ট করার জন্য। অর্থাৎ সে যদি গত 2 থেকে 3 মাস পর্যন্ত ডায়াবেটিসে না ভুগে থাকে, তাহলে কিন্তু হিমোগ্লোবিন A1C শুধুমাত্র অ্যাকিউট সিম্পটমস এর জন্য অনেক সময় পজিটিভ নাও আসতে পারে। এই জিনিসটা মনে রাখতে হবে। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে এটা সাধারণত হয়। কারণ আমি তখন একটা কথা বলেছিলাম যে টাইপ 2 ডায়াবেটিস সাধারণত অনেকদিন ধরে অ্যাসিম্পটোমেটিক থাকে। হয়তো পেশেন্ট ৬ মাস আগে তার টাইপ 2 ডায়াবেটিস। সে জানে না, কোন ধরনের সিম্পটম ছিল না। কিন্তু এখন সে হয়তো কোন ডক্টরের কাছে যাওয়ার পর সে করল, সাথে হিমোগ্লোবিন A1C করল। তখন সেটা তার জন্য অবশ্যই 6.5 এর বেশি থাকবে। কিন্তু অ্যাকিউট সিম্পটমস যাদের অর্থাৎ খুব রিসেন্ট ১ মাস বা ১৫ দিনের মধ্যে যদি কারো ডায়াবেটিস ডেভেলপ করে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন A1C আবার এটা কনফিউজিং হবে আরকি। এটা বলে রাখলাম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সো আসলে টেস্টের রেজাল্ট গুলো সবগুলো মিলিয়ে কি ইন্ডিকেট করে? এটা একটা ফিজিশিয়ানই ভালো বলতে পারবেন। বাট আ এটা লক্ষণগুলো আমাদের জানাটা খুব ইম্পোর্টেন্ট যাতে ঠিক আমি হবে। নিজেকে আ কনশিয়াস থাকতে পারি যে আমার এই সিম্পটম গুলো দেখা যাচ্ছে, আমি একটু টেস্ট আচ্ছা। করে আসি। কারণ ডায়াবেটিস এমন একটা অসুখ যেটাকে সাইলেন্ট কিলার বলা হয় যে ভিতরে তাহলে অনেক ড্যামেজ করে। সো আমি যদি সন্দেহ করি, খুব ছোট্ট কিছু টেস্টের মধ্যে ফিজিশিয়ানের কাছে গিয়েই আমি কিন্তু জানতে পারবো যে আমার ডায়াবেটিস আছে কি নাই। হুম, আচ্ছা, একটা এটাই। প্রশ্ন আমাদের কাছে অনেকেই করেন যেটা আমি একটু যদিও আপনি অলরেডি এটা বলেছেন যে কারা রিস্ক ফ্যাক্টর এ বেশি আছেন। এটার সাথে মিলিয়ে এই প্রশ্নটা আমাদের কাছে অনেক আসে যে আমার বাবা-মার ডায়াবেটিস থাকলেই কি আমারও হবে? এটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতেন। আসলে ডায়াবেটিস এটা একটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ আরকি। এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। এটা হওয়ার জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর দায়ী। তার মধ্যে কিছু এনভায়রনমেন্ট ফ্যাক্টর আছে। তার মধ্যে আবার কিছু হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ফ্যাক্টর যেটা সেটা মোটামুটি এখানে বলা হয়ে গেছে যে বিশেষ করে ডায়েট, তারপরে লাইফস্টাইল, ফিজিক্যাল ইনএক্টিভিটি এগুলোর কথা আমি যেহেতু টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে বলছি সে কারণে বলছি। তো এগুলো অলরেডি আমি মেনশন করেছি। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখন কিন্তু ডায়াবেটিসটাকে মোটামুটি একটা জেনেটিক ডিজিজ এর মধ্যে রাখা হচ্ছে। অনেকগুলো জিন এখন পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে যেগুলোতে বলা হচ্ছে যে এটা সাধারণত ফ্যামিলিতে ক্যারি করে। সে কারণে বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে 1 এর ক্ষেত্রে আমি বলছি না যেহেতু সেটা আজকের বিষয় না। টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে সাধারণত মা-বাবা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, ওদের যদি থেকে থাকে তাহলে সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালোই। এবং সাথে মা-বাবার বা ভাই-বোনের থাকার সাথে যদি পেশেন্টের নিজেরই অতিরিক্ত বিশেষ করে সে যদি সেন্ট্রাল ওবেসিটি হয় পেশেন্টের অর্থাৎ পেটটা যাদের বিশেষ করে বড় হয়, হ্যাঁ? সেন্ট্রাল ওবেসিটি এ ধরনের থাকে। তারপর তার বাকি যে আমি রিস্ক ফ্যাক্টর গুলো তখন বলেছিলাম, এই ধরনের জিনিসগুলো থাকে। পেশেন্টের যদি অলরেডি হাইপারটেনসিভ হয় বা তার যদি কোন ধরনের ডিসলিপিডিমিয়া অর্থাৎ চর্বির যে জটিলতা এগুলো যদি থেকে থাকে, তাহলে কিন্তু তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই ক্ষেত্রে কারা রিস্কে বেশি আছে এই জিনিসটা যারা নিজেদেরকে এই প্রোফাইলের সাথে ফিট করতে পারছেন যে জেনেটিক প্রিডিসপোজিশন আছে যে ব্লাড রিলেটেড মানে একজন বা একাধিক জনের ডায়াবেটিস আছে। আরেকটা আপনি বললেন ওবিসিটি এবং নট অনলি ওবিসিটি আরো স্পেসিফিক্যালি বললেন যে সেন্ট্রাল ওবিসিটি যারা বডির মিড সেকশনে যাদের স্থূলতা বেশি আছে। তাদের সাথে আপনি বললেন যারা স্মোকিং করে, আম যাদের জিডিএম এর হিস্ট্রি আছে যে প্রেগন্যান্সিতে ফার্স্ট টাইম ডায়াবেটিস জি। এছাড়া খারাপ লাইফস্টাইল, স্মোকিং, অলরেডি হাইপারটেনসিভ এবং অন্যান্য জটিলতা আছে। এদেরকে আপনি হাই ডিসলিপিডিমিয়া রিস্ক জি, এদেরকে আপনি হাই রিস্ক গ্রুপে ফেলছেন যে এদের ডায়াবেটিস হওয়ার রিস্কটা বেশি। সো তাদের আরো বেশি কশাস থাকা উচিত। পরে হ্যাঁ, কনশাস থাকতে হবে। জি। আ ঠিক আছে, আমি এর পরের প্রশ্নে তাহলে চলে যাই। এটা আম যে প্রশ্নটা করব যে একটা মানুষের যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আপনারা কিভাবে চিকিৎসা করেন? এবং আ অনেকেরই একটা ভয় থাকে যে ডায়াবেটিস ধরা পড়লে আমার কি ইনসুলিন নিতে হবে? সুই ফুটাতে হবে? এটা কিন্তু খুব একটা বড় ফিয়ার। সো আপনারা কিভাবে চিকিৎসা করেন এবং ইনসুলিন কি নিতেই হবে কিনা? এটা আমি আসলে যখন ডায়াবেটিসের প্যাথোজেনেসিস টা বলেছি টাইপ 2 ডায়াবেটিস এ তখন কিন্তু আমি এই জিনিসটা উল্লেখ করেছিলাম যে এখানেও একটা ইনসুলিন ডেফিশিয়েন্ট স্টেট তৈরি হয় কিন্তু সেটা হচ্ছে রিলেটিভ। এবং সে কারণে দেখা যায় যে ইনসুলিনটা সবসময়ই টাইপ 2 ডায়াবেটিস এ প্রয়োজন হয় না। কিছু এক্সেপশনাল তো অবশ্যই আছে সেটা আমি একটু পরে বলব। তো সেক্ষেত্রে বলতে হবে যে যারা চিন্তা করে যে ডায়াবেটিস ডায়াগনোসিস হলেই তাকে ইনসুলিন নিতে হবে। আসলে কিন্তু এটা ঠিক না। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস এর জন্য। এটাই। আর যেটা ১ম এ যে জিনিসটা আ বললেন যে ডায়াবেটিস যদি ডায়াগনোসিস হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে চিকিৎসাটা করি? আসলে এখানে ডায়াবেটিস চিকিৎসা করার মেইনলি ৩ টা ধাপ।
একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে এক্সারসাইজ, আর একটা হচ্ছে ড্রাগস। এখানে সবচেয়ে বেশি আসলে যে জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় সেটা হচ্ছে অবশ্যই ডায়েট। অর্থাৎ একটা হেলদি ডায়েট তাকে মেইনটেইন করতে হবে। বিশেষ করে যারা ওবেস এদেরকে ওবেসিটি রিডিউসিং একটা ওয়েট রিডিউসিং অথবা ওবেসিটি রিডিউসিং ডায়েট যেগুলো এগুলো ফলো করতে হবে। যারা নরমাল ওয়েটে আছে তাদেরকে ওয়েট মেইনটেইনিং ডায়েটে থাকতে হবে। আর হচ্ছে যে সাধারণত টাইপ 2 ডায়াবেটিস এর পেশেন্ট গুলো লো বডি ওয়েট থাকে না। আনটিল সেটা আনকন্ট্রোল ডায়াবেটিস না হওয়া পর্যন্ত অথবা ওই ধরনের কোনো ড্রাগস না নেওয়া পর্যন্ত। কাজেই এই ধরনের পেশেন্ট যারা তাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন যেখানের মধ্যে যেটা অবশ্যই তাদেরকে একটা হেলদি ডায়েটের মধ্যে থাকতে হবে। হেলদি ডায়েটের মধ্যে তাহলে এই হেলদি ডায়েট বলতে আমরা কি বুঝি? অর্থাৎ তাকে ৩ টা মেইন মিলের সাথে তাকে ২ টা স্ন্যাকস নিতে হবে এবং তাদেরকে বডি ওয়েট এবং হাইট অনুসারে তারা যখন তাদের ফিজিশিয়ান বা কোনো স্পেশালিস্ট এর কাছে যখন যাবেন তখন তারা তাদের এই হাইট ওয়েট এটার উপর ডিপেন্ড করে তাদেরকে ক্যালোরি মেজারমেন্ট করে দিবেন। যে কার ১২০০ লাগবে, কার ১৪০০ লাগবে, ১৬০০ বা ১৮০০ লাগবে। এ ধরনের একটা ডায়েট তারা ঠিক করে দিবেন এবং সেটা হচ্ছে যে দিনে ৫ বার খাওয়ার ভিতর দিয়ে। এবং সেই হিসেবেই সেই ডায়েটটা যদি ফলো করে তাহলে অনেক পেশেন্টের দেখা যায় শুধুমাত্র ডায়েট ফলো করার কারণেই ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকে। আর ডায়েটের সাথে, সাথে যে হেলথি লাইফস্টাইল লিড করার আরেকটা যেটা পথ সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ানো। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো অর্থাৎ তাকে হচ্ছে রেগুলার এক্সারসাইজ করতে হয়। এখানে আমরা যেটা বলি অর্থাৎ 150 মিনিট পার উইক তাকে এক্সারসাইজ যেটা সেটা করতে হবে। সেটা হচ্ছে নন ভিগোরাস এক্সারসাইজ বিশেষ করে ওয়াকিং গুলো। আর যদি ভিগোরাস কোনো এক্সারসাইজ করে থাকে তাহলে সেটা 75 মিনিট পার উইক তাকে কিছু ভিগোরাস এক্সারসাইজ যেমন জিমে যে এক্সারসাইজ গুলো করে এগুলো যদি পেশেন্টের কোনো কার্ডিয়াক প্রবলেম না থাকে নিউলি ডায়াগনোসড কেস অফ টাইপ 2 ডায়াবেটিস হয় তাহলে তারা এগুলো ইজিলি করতে পারে 75 মিনিট পার উইকে। আর যাদের অলরেডি বিভিন্ন ধরনের কার্ডিয়াক প্রবলেম হয়ে গেছে বা অন্য ধরনের যে ডায়াবেটিস এর কমপ্লিকেশনস গুলো এগুলো হয়েছে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকখানি রেস্ট্রিক্টেড বিশেষ করে ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওরা সাধারণত ওয়াকিং যেটা সেটাকেই করতে পারে। অর্থাৎ সে এট লিস্ট 30 থেকে 45 মিনিটস পার ডে সে হাঁটবে। অর্থাৎ প্রায় 150 মিনিট পার উইক সে হাঁটাহাঁটি করবে। তাহলে দেখা যায় যে সাধারণত ডায়েট এবং এক্সারসাইজেই যদি পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল থাকে টাইপ 2 ডায়াবেটিস অনেক সময় কিন্তু ড্রাগস লাগেই না। আর যদি আমাদের দেশে আসলে এটা অনেক সময় মেক্সিমাম ক্ষেত্রে আমি যতটুকু পেশেন্ট পাই ওখানে কিন্তু আমি দেখেছি শুধুমাত্র ড্রাগস সরি ডায়েট এবং মানে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ ডায়েট কন্ট্রোল আর হচ্ছে যে ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর ভিতর দিয়ে খুব বেশি ডায়াবেটিস কিন্তু আমাদের প্রেক্ষাপটে কেউ কন্ট্রোল করতে পারেনি। যার কারণে তখন আমাদেরকে থার্ড অপশন অর্থাৎ ড্রাগস যেটা সেখানে যেতে হয়। তো অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে আর একটা হেলদি ডায়েট ফলো করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। আর প্রয়োজন যখন হবে অর্থাৎ আমরা যদি দেখি যে এই পেশেন্টকে কোনোভাবেই ডায়েট এবং এক্সারসাইজ এর মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে না। তখন আমরা এই সমস্ত পেশেন্টের জন্য আস্তে, আস্তে 1 বাই 1 ড্রাগ শুরু করব। ১ম এ একটা সিঙ্গেল ড্রাগ, তারপরে প্রয়োজন হলে সেটাকে দেখে পরবর্তীতে ২ টা ড্রাগ। এভাবে আমরা দেখে তারপরে ৩ মাস পর হিমোগ্লোবিন A1C দেখে প্লাস হচ্ছে যে তার সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ লেভেল দেখে আমরা ঠিক করব যে তার কখন কোন ধরনের ওষুধটা লাগবে। আর ইনসুলিনের ব্যাপারে যেটা বলবো এটা কি পরবর্তী কোনো কোয়েশ্চেন আছে কিনা নাকি আমি সেটা একসাথে বলে দিব? না, যে আপনি ইনসুলিনের প্রয়োজনটা বলে ফেলতে আচ্ছা। তাহলে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে ইনসুলিন নিয়ে যে মানুষের মধ্যে একটা ভীতি থাকে যে আমার মনে হয় ডায়াবেটিস হইছে এখন আমাকে ইনসুলিন দিতে হবে। সেটা কিন্তু আসলে আমি বলব যে যারা সাধারণত হেলথি লাইফ লিড করে অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন যাদের ওকে ওদের জন্য ইনসুলিনের প্রয়োজন তো খুব কম। তার মধ্যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টও বেশি হলে দেখা যায় হয়তো একটা ড্রাগস সেটা লাগতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে যারা মনে করে শুধুমাত্র আমি ড্রাগস এর উপর থাকবো কিন্তু কোন ধরনের লাইফস্টাইল মডিফিকেশন করব না বা পারবো না এ ধরনের চিন্তা ভাবনা যাদের থাকে ওদের সাধারণত একটাকে আমি ৪ টা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিলেও কিন্তু এদের ডায়াবেটিসটা কন্ট্রোল হবে না। এদের জন্য অনেক সময় ইনসুলিন এবং এখন শুধু ইনসুলিন কেন এখন অনেক ধরনের আরো ইনজেক্টেবল বিশেষ করে লিরাগ্লুটাইড জাতীয় অনেকগুলো ড্রাগস এক্সেটামাইড এই ধরনের অনেকগুলো ড্রাগস কিন্তু আস্তে আস্তে এসে যাচ্ছে এবং এমন কিছু ট্রায়ালে আছে কিছু ইনসুলিন যেগুলো হচ্ছে হয়তো মান্থলি একবার লাগবে। এই ধরনের ইনসুলিনে কিন্তু এখন আন্ডার ট্রায়ালে আছে। তারপরে যাদের অনেক বেশি ইনসুলিন লাগে তাদের জন্য ইনসুলিন পাম্প এর মাধ্যমে ইনসুলিন দেওয়ার ব্যবস্থা আছে যেটা বডিতে ফিট করে দেওয়া হয়। ওটা হচ্ছে সময়ে, সময়ে তার কতগুলো ইনসুলিন লাগবে সেটা হচ্ছে সে এটা টাইম রেকর্ড করে বা ইনসুলিনের লেভেলটা দেখে এটা অটো রিলিজ করতে থাকে। এ ধরনের ইনসুলিন পাম্পও এখন আন্ডার আন্ডার ট্রায়াল না এগুলো অনেক জায়গায় এসেও গেছে এখন ইনসুলিন পাম্পের ব্যাপারটা।
আসলে ওয়ার্ল্ড ওয়াইড ডায়াবেটিসটা এত বাড়ছে যে এটা নিয়ে তো কন্টিনিউয়াস কাজ হচ্ছে যে কিভাবে এই পুরা ম্যানেজমেন্টটা চলতে পারে। এখানে আমি আপনার সাথে আপনার কথায় আমি যেটা বুঝলাম আমি একটা কথা বলতে চাই যে আপনি 3 স্টেপ ট্রিটমেন্টের কথা বললেন যে ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড ড্রাগস। আ অনেক ক্ষেত্রে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়েই ট্রিটমেন্টটা হয়ে যায়। ড্রাগস নাও লাগতে পারে, যেটা একটা খুব আশার কথা। বাট ড্রাগ লাগছে মানে কিন্তু ডায়েট আর এক্সারসাইজ লাগবে না ব্যাপারটা তা না। ডায়েট আর এক্সারসাইজটা যাদেরই ডায়াবেটিস আছে সবসময় যাতে আপনি সবারই যেখানে লাগবে। আছেন সেখান থেকেও আরো খারাপের দিকে না যায়। ডায়েট আর এক্সারসাইজটা আসলে সবসময়ই একটা ডায়াবেটিক পেশেন্টের মেইনটেইন করাটা খুবই ইম্পোর্টেন্ট। এটাই। দেশে যদি ড্রাগসও থাকে সেটার এমন না যে যার ড্রাগস লাগছে না সে তো লাগছেই না। কিন্তু যার ড্রাগস লাগবে তাকে অবশ্যই কিন্তু ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মেইনটেইন করে যেতে হবে। জি। এখানে আমি পরের যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা আমাদের কাছে কয়েকজনেরই এসেছে যে যাদের ডায়াবেটিস আছে এবং রেগুলার ডায়াবেটিসের ওষুধ নিচ্ছে, তাদের আবার আরেকটা প্যাটার্ন দেখা যায় যে তারা আবার অনেক সময় হাইপো হয়ে যায় বা আ হাত পা কাঁপছে, ঘাম হচ্ছে এরকম একটা ফিলিং হয়। এই জিনিসটা কি একটু আমাদেরকে যদি বলেন? আসলে ডায়াবেটিস যারা আছে তাদের তো একটা হাইপারগ্লাইসেমিয়া স্টেজ। ওদের হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড সুগার লেভেল যখন কমবে, তখনই এ ধরনের সিম্পটমস গুলো আসে। এখন কাদের ব্লাড সুগার লেভেল কমবে? পেশেন্ট বিশেষ করে যারা অন ইনসুলিনের ট্রিটমেন্ট পাচ্ছে, অন ইনসুলিনে যারা আছে অথবা হাইপোগ্লাইসেমিক ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট OHA এদের মধ্যে যারা ওই ইনসুলিন সিক্রেটরি গ্লুস বলে কিছু ড্রাগস আছে, এই সালফোনিল ইউরিয়া গ্রুপের কিছু ড্রাগস। এই ধরনের ড্রাগস গুলো যারা পায়, ওদেরই সাধারণত হাইপোগ্লাইসেমিয়ার এই ধরনের ফিচার গুলো থাকে। এবং হাইপোগ্লাইসেমিয়ার ফিচার গুলো যদি থাকে তাহলে অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে যে কি কারণে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। এখন হাইপোগ্লাইসেমিয়া হয়তো দেখা যাচ্ছে যে পেশেন্ট ইনসুলিন নিচ্ছে কিন্তু অ্যাডিকুয়েট ফুড সে ইনটেক করেনি। অথবা সে হয়তো ডিলেড মিল নিচ্ছে। যে টাইমে তাকে ইনসুলিন নিয়ে তার খাওয়াটা খাওয়ার কথা ছিল সেটা সে হয়তো সে টাইমে নিচ্ছে না। বা সে হয়তো কোনো একটা মিসড মিল করে ফেলছে। হ্যাঁ? সে হয়তো সকালবেলা নাস্তা করছিল, ডায়াবেটিস এর জন্য সে ইনসুলিন নিছিল সে সময় নাস্তার আগে করে কিন্তু সে দুপুরবেলা একটা মিস মিল করছে। হয়তো দেখা যাচ্ছে সে বিকালের দিকে হাইপোগ্লাইসেমিয়া তে চলে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই এড্রেস করতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া কি কারণে হচ্ছে। আ আর হচ্ছে যে ঠিক একইভাবে ড্রাগস বিশেষ করে সালফোনিল ইউরিয়া গ্রুপের যে ড্রাগ গুলো ডাক্তাররা প্রেসক্রাইব করে, এগুলো খেলেও অনেক সময় সেইম যদি সে inadequate ফুড ইনটেক করে থাকে বা কোনো কারণে যদি তার মিসড মিল হয়ে যায়, বা কোনো কারণে যদি হঠাৎ করে ওভারডোজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার হাইপোগ্লাইসেমিয়ার সিম্পটমস গুলো আসতে পারে। এবং হাইপোগ্লাইসেমিয়ার সিম্পটমস যেগুলো এই যে হাত পা কাঁপা, শরীর কাঁপা, শরীরে অতিরিক্ত ঘাম হওয়া, তারপরে পাউন্ডিং হার্টবিট অর্থাৎ অনেক বেশি হার্টবিট যেটা সে ফিল করতে পারবে যে তার মধ্যে অস্থিরতা, মানে পাউন্ডিং হার্ট যেটা বলে এ ধরনের হওয়া। তারপর অতিরিক্ত পিপাসা হওয়া। তারপরে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট কনফিউজড থাকে, মাথা ব্যথা হয়, প্রচুর শরীরে ঘাম হয়। এ ধরনের ফিচার গুলো যখন আসে এগুলো হচ্ছে যে কিছু হাইপোগ্লাইসেমিয়ার সিম্পটমস। এই সিম্পটমস গুলো যদি আসে তখন পেশেন্টকে অবশ্যই সেটা অ্যাড্রেস করতে হবে। এবং অ্যাড্রেস করার সাথে কি কারণে হচ্ছে অর্থাৎ আমি যে কারণগুলো অলরেডি বললাম যে তার এ ধরনের inadequate কোনো মিল বা মিসড মিল এ ধরনের কোনো কিছু ছিল কিনা বা ওভারডোজ ছিল কিনা, এগুলো অথবা সে কোনো এ ধরনের কোনো কিছু হয়তো একটা ডোজ মিস করছে আরেকটা ডোজ সে খেয়ে নিয়েছে কিনার মাঝখানে, এক্সট্রা কোনো ডোজ নিয়েছে কিনা এগুলো তাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। যে কি কারণে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। আর এগুলো যদি কোনো কিছু নাই থাকে, তার যদি as usual ডোজেই যদি তার হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে সেক্ষেত্রেও তাকে কিছু জিনিস করতে হবে। সেটা হচ্ছে যে তার কিছু ফুড ইনটেক টা সে একটু বাড়াবে। অথবা যেটা করবে সে অবশ্যই একজন আ ফিজিশিয়ান তার নিজের ফিজিশিয়ান বা যে স্পেশালিস্ট এর উনি কনসালটেশন নেন তার সাথে একটু কথা বলে তার যে ইনসুলিনের ডোজ বা উনি যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বিশেষ করে সালফোনিলুরিয়া গ্রুপস এর যে ড্রাগ গুলো খাচ্ছে, এগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্ট এর ব্যাপারে কথা বলতে পারেন। আর আরেকটা কথা আমি বলব যে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট গুলো অনেক সময় যেটা বললাম এদের প্রেজেন্টেশন এই কিন্তু অনেক সময় কমপ্লিকেশন দেখা যায় এদের অলরেডি সিকেডি না অনেক সময় রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে প্রেজেন্ট করতেছে পেশেন্ট গুলো। হেপাটিক ডিসফাংশন কারণ এদের অনেকের এফএলডি বলে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এগুলো হয়। যদি কোন ধরনের লিভার বা হেপাটিক ডিসফাংশন ও থাকে তখনও কিন্তু দেখা যায় যে এই পেশেন্ট গুলো অল্প কিছু মানে এই ইনসুলিন বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যদি পেয়ে থাকে তাহলে কিন্তু ইউথের খুব তাড়াতাড়ি হাইপোগ্লাইসেমিয়া গুলো হতে পারে। কাজে কি কারণে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে এই জিনিসটাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটার সাথে আমি একটু যদি এড করি যে হাইপোগ্লাইসেমিক সিচুয়েশনটা অনেক সময় ইমার্জেন্সির দিকেও টার্ন করতে পারে। কোন হুম। সময়টা ইমার্জেন্সি কোনো অ্যাকশন নেওয়ার আছে বা এরকম হাইপোগ্লাইসেমিক হয়ে গেলে কি করা উচিত একটা পেশেন্টের?
এটা যদি আপনি একটু অ্যাড্রেস করতেন। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া বলতে আমরা বুঝি যে সাধারণত ব্লাড সুগার লেভেল যদি সেটা লেস দ্যান 4 মিলিমোল পার লিটার যদি হয়, অর্থাৎ প্রায় 70 মিলিগ্রাম পার ডিএল এর নিচে যদি হয়, আমি একটাই বলি, লেস দ্যান 4 মিলিমোল যদি হয় তাহলে সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো। এবং এই সময় দেখা যায় যে পেশেন্টের সাইন সিম্পটমস গুলো আস্তে আস্তে আসা শুরু করে। আর ইমার্জেন্সি তখনই বলবো যে যখন আমি যে বললাম যে হাইপোগ্লাইসেমিয়ার কিছু সিম্পটমস এর মধ্যে একটা হচ্ছে পেশেন্ট অনেক সময় অনেক বেশি কনফিউজড হয়ে যায়, অনেক সময় দেখা যায় পেশেন্ট একেবারে আনকনশিয়াস হয়ে যায়, অথবা ইভেন তার কিছু ফোকাল সিম্পটমস আসে, যেমন হচ্ছে তার এক পাশটা অবশ হয়ে যায়, হ্যাঁ, বা সে কথা বলতে পারে না। এই ধরনের সিম্পটমস গুলো যখন আসবে তখন অবশ্যই এটাকে আমরা ইমার্জেন্সি হিসেবে চিন্তা করব। এবং ইমার্জেন্সি হিসেবে চিন্তা করতে হলে অবশ্যই তাকে যেটা করতে হবে এই অবস্থায়, কারণ পেশেন্ট যদি ইনকেস আনকনশিয়াস হয়ে যায় বা পেশেন্টের যদি কনভালশন হওয়া শুরু করে, বা পেশেন্ট যদি অতিরিক্ত কনফিউজ থাকে, তাহলে কিন্তু তাকে ওরালি কোনো ধরনের কোনো কিছু খাওয়ালে সেটা আরো ডেঞ্জারাস হতে পারে। এক্ষেত্রে পেশেন্টের রেসপিরেশন করার চান্স থাকে। সেই কারণে যে জিনিসটা করতে হবে, অবশ্যই তাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। সেখানে তারা 25% গ্লুকোজ বা 10% ডিএ যেটাই হোক, বা গ্লুকাগন, আইএম গ্লুকাগন যেটাই হোক, এ ধরনের চিকিৎসাগুলো তারা দিবে এবং সেটা ওভাবেই সেটা হসপিটালে ওরা ম্যানেজ করতে পারবে। সেই কারণে এই ধরনের কোনো অ্যাকিউট ইমার্জেন্সি যদি অ্যারাইজ করে, বিশেষ করে পেশেন্ট কনফিউজড, একদম পেশেন্ট কোনো কিছুই বুঝতে পারতেছে না, কোনো ধরনের কমিউনিকেট করতে পারতেছে না, বা পেশেন্ট ফুলি আনকনশিয়াস, অথবা পেশেন্টের কনভালশন, অথবা পেশেন্টের খিঁচুনি হচ্ছে, এই ধরনের পেশেন্ট এদের যদি হয় তাহলে আমাদেরকে দেরি না করে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিতে হবে। আমরা যদি এই সমস্ত পেশেন্টকে জোর করে কোনো কিছু খাওয়াতে যাই, বিশেষ করে আনকনশিয়াস পেশেন্ট গুলোকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, অনেকেই আমাদেরকে এই হাইপো হয়ে যাওয়া নিয়ে কোয়েশ্চেন করেছেন যে এরকম স্পেশালি কয়েকজনই এরকম এসেছে যে বয়স্ক বাবা মার কথা বলেছেন যে উনি ডায়াবেটিস আছে, ওষুধ খাচ্ছেন, কিন্তু মাঝে মাঝে এরকম হাইপো হয়ে যাচ্ছেন, কি করণীয়? তারা, আমি আশা করব এখান থেকে অ্যান্সারটা পেয়ে গিয়েছেন যে এক হচ্ছে কারণটা খুঁজে বের করা, যে বারবার হাইপো হয়ে যেতে থাকলে ডেফিনেটলি হয় ওষুধের ডোজ চেঞ্জ করা লাগবে, বা মিলের কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে, বা কোনো একটা অন্য আন্ডারলাইন কজ থাকতে পারে, যেটা ডক্টর বললেন যে ফ্যাটি লিভারের জন্য হতে পারে, কিডনির জন্য হতে পারে। সো এটা আইডেন্টিফাই করা। আর এটার বাইরে যেটা, যে হাইপোটা যদি বেশি হয়ে যায়, যেখানে উনি 3টা ওয়ার্নিং সাইন বললেন, যে সেন্স হারিয়ে ফেলা বা অতিরিক্ত কনফিউজড হয়ে যাওয়া, বা আপনি আরেকটা বললেন আনকনশিয়াস আনকনসিয়াস, একেবারে অজ্ঞান হয়ে যায়, সংজ্ঞা হারিয়ে ফেলে। জি, এই ধরনের কিছু হলে আসলে বাসায় অন্য কিছু ট্রাই না করে, অনেকে আছে যে চিনি পানি খাওয়ানোর চেষ্টা করা, বা এগুলো কিছু না করে আসলে নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়াটাই বেস্ট ডিসিশন, কারণ এই সময় দেরি না করাটাই বেটার হবে। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলে দিই যে হাইপোগ্লাইসেমিয়া, জানি না এটা জেনারেল ইয়েরা কতখানি ক্যাচ করতে পারবে, কিন্তু তারপরে আমি জিনিসটা বলে নিচ্ছি। হাইপোগ্লাইসেমিয়া আসলে দুই ধরনের। একটা হচ্ছে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, যেটাকে আমরা যেটাকে বলছি যে পেশেন্ট যখন একেবারে কনফিউজ বা আনকনশিয়াস থাকবে, বা পেশেন্টের কনভালশন অর্থাৎ খিঁচুনি থাকবে, অথবা কোনো ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকবে, এই ধরনের পেশেন্ট গুলোকে বলা হয় সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্ট। অর্থাৎ এটা কোনো ধরনের অ্যাসিস্ট্যান্সি ছাড়া এদের হাইপোগ্লাইসেমিয়াটা কিন্তু রিকভার করবে না। এটাকে বলে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। আরেকটা হচ্ছে যে নন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, যেটাতে পেশেন্ট কনসিয়াস থাকে, সে বুঝতে পারে তার হাইপোগ্লাইসেমিক সিম্পটমস গুলো আমি যেগুলো অলরেডি মেনশন করলাম, যে হাইপোগ্লাইসেমিয়াতে কি সিম্পটমস গুলো আসে, এগুলো তারা বুঝতে পারে, এবং তখন তারা যেটা করে, এই একটা গ্লুকোজের পানি খেয়ে নিল, একটা চিনের শরবত খেয়ে নিল, বা যেকোনো একটা ড্রিঙ্কস খেলো, বা একটা মিষ্টি ফল খেলো, এরা কিন্তু এটা পারে। এটা হচ্ছে লেস সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। কাজে হাইপোগ্লাইসেমিয়ার সিম্পটমস গুলো কিন্তু জানা পেশেন্ট এবং যারা কেয়ার গিভার ওদের জন্য কিন্তু প্রয়োজন। কারণ যদি নন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে সেটাকে বাসায় ম্যানেজ করাই যায়, এবং সেটাকে বুঝতে হবে। কারণ নন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ায় তো অ্যাটেনশন না পেলে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়াতে যাবে, তাই না? কাজে নন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, অর্থাৎ পেশেন্ট বুঝতে পারবে, প্লাস পেশেন্টের যে কেয়ার গিভার সেও বুঝতে পারবে যে এই পেশেন্টের হয়তো এখন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি তার কাছে সিবিজি মিটার থাকে, তাহলে সে অবশ্যই সেটা চেক করে দেখবে যে তার এখন সিবিজিটা কত, অর্থাৎ ব্লাড গ্লুকোজটা কত। যদি সেটা সম্ভবও না হয়, অনেক সময় হয়তো সম্ভব নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই এরকম চিনির শরবত বা যেকোনো একটা মিষ্টি, একটা ড্রিঙ্কস বা একটা মিষ্টি ফল, এ ধরনের কোনো কিছু খাওয়ালে তাহলে সেক্ষেত্রে এই ইমার্জেন্সিটা অনেকখানি লেস সিভিয়ার হবে আরকি। সেই কারণে হাইপোগ্লাইসেমিয়ার সিম্পটমস গুলো বুঝতে পারাও কিন্তু অনেক জরুরি। না, এই জিনিসটা আমি আবার ভিউয়ার্স এর রিকোয়েস্ট করব, কারণ যাদের ডায়াবেটিস আছে এটা কাজ করে, যে আমার তো ডায়াবেটিস বেশি কমে, বাট যারা আসলে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেই হাইপোর রিস্কটা মনে হয় বেশি হয়, এবং
আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে এটা খুব সিরিয়াস দিকে টার্ন নিতে পারে হাইপোর হয়ে যাওয়ার ব্যাপারটা। সো এই ওয়ার্নিং সাইনগুলো জেনে অ্যাওয়্যার থাকাটা খুব দরকার। এবং আপনি যেটা বললেন যে একটা টাইম আসে যার ডায়াবেটিস তার ওই সেন্সটা বা ওই কনফিউশনটা এমন জায়গায় চলে যায় যে সে নিজে আর বুঝতে পারে না, তখন আশেপাশে যারা আছেন তাদের জন্য এই সিমটমটা জানা খুব দরকার যে এরকম একটা সাইন দেখলে আমি দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আর চিন্তা করব না, অ্যাপয়েন্টমেন্ট করারও চেষ্টা করব না, আমি ডাক্তারের কাছেই নিয়ে যাব ডিরেক্টলি। নিয়ে যাবে। থ্যাংক ইউ এটা এই ওয়ার্নিং সাইনগুলো আমাদের জানানোর জন্য। আমার এরপরের প্রশ্নটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে এটার জন্য কি সাইড ইফেক্ট কি হতে পারে, বা যারা দীর্ঘদিন মানে যাদেরই ডায়াবেটিস আছে দেখা যায় যে 20 বছর 30 বছর ধরে ওষুধ সেবন করছেন, তাদের সাইড ইফেক্ট কি হতে পারে বা কি কেয়ারফুল তাদের থাকা উচিত এই ব্যাপারে? আসলে এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এখানে যে ড্রাগস গুলো সাধারণত আমরা ডায়াবেটিসে ইউজ করে থাকি, এরা হচ্ছে খুব ইফেক্টিভ কিছু ড্রাগস। এবং ইফেক্টিভ ড্রাগস যদি হয় তাহলে এদের অবশ্যই কিছু সাইড ইফেক্ট থাকবে। এবং শুধু নট অনলি লং স্ট্যান্ডিং অর্থাৎ যারা অনেক দিন ধরে খাচ্ছে তাদের না, যারা প্রথমে শুরু করে তাদেরও কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্ট হতে পারে। আর নট অনলি শুধু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অর্থাৎ মুখে খাওয়ার ওষুধ না, ওই যে ইনসুলিন অনেক দিন ধরে ইউজ করার কারণে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হয়। তার মধ্যে আমি কয়েকটা বলবো, বিশেষ করে মেটফরমিন যারা খায়, ওই কমেট নামে পাওয়া যায়, মেডসা নামে পাওয়া যায়, মেডফু নামে পাওয়া যায়, একদম কমন, যেটা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ ফর টাইপ 2 ডায়াবেটিস। হ্যাঁ, বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য এই মেটফরমিন গ্রুপস এর ড্রাগ হচ্ছে একেবারে ওয়ার্ল্ড রিকগনাইজড যেটা আর কি। তো এই ড্রাগসটা খাওয়ার কারণে যে পেশেন্টের সাধারণত মেটালিক টেস্ট হতে পারে। মুখে একটা মেটালিক টেস্ট অর্থাৎ একটা মানে তার মুখের স্বাদটা পরিবর্তন হতে পারে। তারপর তার ডাইজেস্টিভ সিস্টেমে একটু ঝামেলা হতে পারে। অর্থাৎ তার পেটের মধ্যে সবসময় একটা গ্যাস ফর্মিং, ব্লোটিং, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অর্থাৎ পেটের মধ্যে এক ধরনের অ্যাবনরমাল সেনসেশন, বা অনেকের হয়তো পায়খানাটা একটু বেশি হতে পারে। এই ধরনের কিছু কমপ্লেইন তারা করে। তাহলে সেক্ষেত্রে এই সমস্ত পেশেন্টকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মেটফরমিন, এটাকে আমরা এক্সআর প্রিপারে অর্থাৎ এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশন যেটা সেটা দিয়ে দিই। সেটা যদি হয় দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই সাইড ইফেক্ট গুলো আস্তে, আস্তে কমে যায়। তারপরে আমরা আসি যে কিছু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট এর মধ্যে সালফোনিন, ইউরিয়া গ্রুপস এর কিছু ড্রাগস আছে। এই সমস্ত ড্রাগস গুলো যেগুলো ওই যে সেক্রিন নামে পাওয়া যায়, অ্যামারিল নামে পাওয়া যায়, এ ধরনের অনেকগুলো ড্রাগস আছে। এই ড্রাগস গুলো খেলে যেগুলো হয়, এগুলো সাধারণত আমরা যারা ওবেস ওদেরকে বলি না, ওদের জন্য এই সমস্ত ড্রাগস বলি না, ওদের জন্য অন্য বেটার কোনো অপশন খুঁজি। কিন্তু তারপরেও বলব যে এখনো পর্যন্ত ডায়াবেটিস এর অনেক ড্রাগস কিন্তু অনেক বেশি কস্টলি। হ্যাঁ? এবং আমাদের পার্সপেক্টিভ এ চিন্তা করলে যে মানুষের আসলে ইকোনমিক কন্ডিশন এর কথাও চিন্তা করে ডাক্তারদেরকে অনেক সময় অনেকগুলো ড্রাগস প্রেসক্রাইব করতে হয়। কিন্তু সাধারণত এই গ্রুপস এর ড্রাগ গুলো, বিশেষ করে সালফোনিল, ইউরিয়া গ্রুপস এর ড্রাগ গুলো আমরা ওবেস পেশেন্টদের ক্ষেত্রে এভয়েড করার চেষ্টা করি। কিন্তু তারপরেও যদি কখনো ইকোনমিক কন্ডিশন বা অন্যান্য কিছু চিন্তা করে যদি এগুলো প্রেসক্রাইব করতে হয়, তাহলে এই ড্রাগস গুলো আমরা ওবেসদের দিই। অর্থাৎ এটা বলার আমার উদ্দেশ্য একটাই যে সাধারণত এই সমস্ত ড্রাগস থেকে পেশেন্টের ওয়েট গেইন হতে পারে। এটাও একটা সাইড ইফেক্ট। তারপরে এই সমস্ত ড্রাগস থেকে আরেকটা যেটা সেটা হচ্ছে যে যদি কোনো মিসড মিল বা ইনঅ্যাডিকুয়েট মিল থাকে তাহলে তাদের হাইপোগ্লাইসেমিয়া যেটা সেটা হতে পারে। সরি। ইটস ওকে, প্লিজ টেক ইউর টাইম। আর ইনসুলিন গ্রুপস এর ড্রাগস সাধারণত ইনসুলিন দেওয়ার কিন্তু কিছু আসলে নিয়ম আছে। ইনসুলিন গুলো সাধারণত সাইড চেঞ্জ করে করে দিতে হয়। এবং আমাদের তাহলে ইনসুলিন দেওয়ার সাইড গুলো একটু জানতে হবে। সাধারণত আমরা আউটার আর্ম যেটা এখানে ইনসুলিন গুলো দিই, অথবা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অর্থাৎ আমরা নাভির পাশে থেকে অ্যাটলিস্ট ২ আঙ্গুল ডিফারেন্স এ ২ পাশে যে এরিয়াটা আছে এই জায়গাগুলো আমরা অ্যাবডোমেনে এটা দেওয়া পছন্দ করি। অথবা যেটা দিতে পারি সেটা হচ্ছে আউটার স্পেক্ট অফ দ্য থাইতে। এই জায়গাগুলো হচ্ছে যে ইনসুলিন দেওয়ার জন্য এক বেস্ট সাইট। কাজেই এই সমস্ত জায়গায় আমরা যদি দেখা যায় যে অনেকদিন ধরে কেউ ইনসুলিন পাচ্ছে এবং সেম সাইটে বারবার সে ইনসুলিনটা দিয়ে প্রিক করছে, তাহলে ওই সমস্ত জায়গায় সাধারণত লাইপোঅ্যাট্রফি বা হাইপারট্রফি একটা কন্ডিশন হয়। অর্থাৎ এই জায়গাগুলো দেখা যায় যে মোটা হয়ে যায়, এখানে স্কিন যেটা সেটা শক্ত হয়ে যায়। এই ধরনের একটা কন্ডিশন হয়। এটাও হচ্ছে একটা ইনসুলিনের সাইড ইফেক্ট। এবং এটা যদি হয় তাহলে দেখা যায় ঠিক মতন ওই একই সাইটে যদি আমি ইনসুলিন দিতেই থাকি, তাহলে কিন্তু ইনসুলিন গুলো ওই জায়গা থেকে প্রপারলি অ্যাবজর্পশন হবে না। অর্থাৎ প্রপারলি যদি অ্যাবজর্পশন না হয় তাহলে ইনসুলিনের অ্যাকশনটাও ও ধরনের প্রপারলি হবে না। এটাও একটা সাইড ইফেক্ট। এটা সাধারণত লং স্ট্যান্ডিং যারা ইনসুলিন ইউজ করে এবং সেম সাইটে বারবার দিচ্ছে, সাইট চেঞ্জ করে করে যারা দেয় না, তাদের জন্য মাল্টিপল যারা ইনসুলিন পায়, তাদের জন্য এটা অবশ্যই একটা কমন সাইড ইফেক্ট।
এছাড়া আরো কিছু ড্রাগস যেমন SGLT2 ইনহিবিটরস একটা নতুন ড্রাগস, এবং এটা অবশ্যই কার্ডিওপ্রোটেক্টিভ একটা ড্রাগস। কিন্তু এই ড্রাগসটারও একটা বেশ ভালো ধরনের সাইড এফেক্ট আছে। সেটা হচ্ছে যে এটা সাধারণত পেশেন্টের লাইফ থ্রেটেনিং ইউটিআই করতে পারে, বিশেষ করে ফিমেল পেশেন্টদের। কিন্তু এই এটা হচ্ছে অবশ্যই এটার সাইড এফেক্ট, কিন্তু পেশেন্ট যদি ঠিক মতন হাইড্রেটেড থাকে, পার্সোনাল হাইজিন মেইনটেইন করে, তাহলে সে বা তার ব্লাড গ্লুকোজ লেভেলটা যদি এই ড্রাগস এর মাধ্যমে যদি কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু এই ধরনের সাইড এফেক্ট গুলো সাধারণত এই SGLT2 ইনহিবিটরস, যেটা সাধারণত এমপা, তারপরে জার্ডিনেন্স, এই সমস্ত নামে পাওয়া যায় বাজারে। এই সমস্ত ওষুধের ক্ষেত্রে সাধারণত এই ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে বলে, এটার মাত্রাটা বাড়তে পারে। আম আপনি খুব অনেকগুলো সাইড ইফেক্ট এর কথা বললেন এবং যে ওষুধগুলোর নাম বললেন খুবই পরিচিত। আমরা যাদেরই ডায়াবেটিস বা ফ্যামিলিতে যারা ডায়াবেটিস আছে সবগুলো নামই পরিচিত মনে হলো। সো যারা এই ওষুধগুলো খাচ্ছেন এটার সাথে কি সাইড ইফেক্ট হতে পারে বা আপনার সেরকম কিছু হচ্ছে কিনা, আবার ডাক্তারের সাথে কথা বলার প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারে একটু কনসিয়াস থাকা সবারই উচিত। কারণ এমন হতে পারে একটা ড্রাগ একজনকে ঠিকভাবে অ্যাডজাস্ট করছে না, তার একটা অল্টারনেট দরকার। সো এই ব্যাপারে কনসিয়াসনেস গুলো থাকলে ডাক্তারের সাথে কথা বলে নিজে অবশ্যই না, আপনি যেই ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন সেখানে তার সাথে কথা বলে আপনি হয়তো আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যেটাতে আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা, এক্স্যাক্টলি। এরপরে যেই প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে আম ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কি জটিলতা হতে পারে এবং নিয়ন্ত্রণে রাখার পরেও আমরা যে কথাটা অনেক সময় শুনি যে দীর্ঘদিন থাকার পরে ডিফারেন্ট অর্গান ড্যামেজ হয়, কিডনি, চোখ বা ডিফারেন্ট অর্গান ড্যামেজের একটা কথা ডায়াবেটিসের সাথে বলি, মানে আমরা সবসময় শুনতে পাই। তো কি জটিলতা হতে পারে ডায়াবেটিস থেকে লং টার্মে, এটা যদি একটু আপনি বলতেন। ডায়াবেটিসের জটিলতা যেহেতু আপনি একটা কথা এখানে বলেই দিলেন যে লং টার্ম যে কমপ্লিকেশনস গুলো হয় অর্থাৎ ক্রনিক কমপ্লিকেশনস যেগুলো, তাহলে সেই দিকেই আমি মেইনলি তাহলে কথা বলি। কারণ কিছু অ্যাকুইট কমপ্লিকেশনস ও আছে, যদি আমি ডায়াবেটিস কন্ট্রোল না করি তাহলে সেই জিনিসটা আমি আপাতত বাদ রাখছি। তো ক্রনিক কমপ্লিকেশন অর্থাৎ লং আপনি স্ট্যান্ডিং যে সেটাও বলতে কমপ্লিকেশন পারেন, গুলো কোনো হয়। অসুবিধা নেই, আপনি অ্যাকিউট গুলোও বলতে পারেন। না, আচ্ছা, আচ্ছা, তাহলে এই অ্যাকিউটটা আমি পরে বলি। আপাতত আমি ১ম এ লং স্ট্যান্ডিং টাই বলি। এটার সাধারণত ২ ধরনের কমপ্লিকেশনস হয়। একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার, আরেকটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার। কারণ মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস এর মধ্যে যেগুলো হয় সেটার মধ্যে অবশ্যই সেটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং হচ্ছে যে রেটিনোপ্যাথি যেটা। আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস এর মধ্যে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সাধারণত এখানে পেশেন্টের কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস গুলো বেশি হয়। নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যেগুলো। অর্থাৎ পেশেন্টের হয়তো কোনো একটা অর্গানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, অর্গানটা কালো হয়ে যায়, ওখানে সেপসিস, গ্যাংগ্রিন এগুলো হয় এবং একটা সময় হয়তো দেখা যায় যে ওই তাকে ওই লিঙ্কটা কেটে ফেলে দিতে হচ্ছে। হ্যাঁ? অর্থাৎ এই ধরনের কমপ্লিকেশনস যেগুলো হয়। আর এই লং স্ট্যান্ডিং এই সমস্ত কমপ্লিকেশনস আসলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এ অনেক কমন কেন? কারণ আমি শুরুতেই বললাম যে টাইপ 2 ডায়াবেটিস আসলে কিন্তু আনরিকগনাইজড থাকে। ফর ইয়ার্স কিন্তু এটা আনরিকগনাইজড থাকতে পারে এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের হয়তো ৫, ৬, ৭ মাস এবং ১ বছর ধরে ডায়াবেটিস আছে, সে হয়তো জানেই না। সে যখন প্রেজেন্ট করছে সেই হয়তো তখনই এরকম একটা স্ট্রোক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে বা একটা এমআই যেটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। সাধারণ ভাষাতে যেটাকে হার্ট অ্যাটাক, এই ধরনের হয়তো একটা রোগীকে আমরা পেলাম। দেখা যাচ্ছে সে জানেই না, কিন্তু অন ইয়েতে হচ্ছে মানে ডিউরিং ট্রিটমেন্ট আমরা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস সে হচ্ছে যে ডায়াবেটিক। কাজেই এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমরা যদি ডায়াবেটিস যাদের রিস্ক ফ্যাক্টর আছে, তারা যদি আমরা ডায়াবেটিসটা রেগুলার চেক করি বা ফিজিশিয়ান এর কাছে যাই বা আমাদের ওই ধরনের সিম্পটমস যদি আসে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু এই কমপ্লিট তাহলে এবং চিকিৎসকের শরণাপন্ন হই ডায়াগনোসিস করে। তাহলে চিকিৎসকের কথা মতন যদি আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন প্লাস ড্রাগস গুলো নিই, তাহলে হয়তো এই ডিজিজটা হয়তো কিওর করা যাবে না। কিন্তু এটার যে কমপ্লিকেশনস যেগুলো আছে, অর্থাৎ আমি যেটা বললাম এই যে কিডনি সম্পর্কিত যে জটিলতাগুলো বা হার্টের যে সমস্যাগুলো বা স্ট্রোক করার যে ঝুঁকিগুলো বা এই যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অর্থাৎ তার কোনো একটা লিম্ব নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা তাহলে অন্তত কিছুটা মানে এটার প্রোগ্রেশনটাকে আমরা হল্ট করতে পারবো। এটা কমপ্লিটলি কিওর করা হয়তো যাবে না, কিন্তু অবশ্যই এটার প্রোগ্রেশনটাকে আমরা হল্ট করে এটার আমরা লংজিভিটি যেটা পেশেন্টের সেটা আমরা বাড়াতে পারি। আর আপনি কিছু অ্যাকিউট কমপ্লিকেশন হ্যাঁ, অ্যাকিউট যেটা বোঝাচ্ছিলাম
সেটা হচ্ছে সাধারণত টাইপ 2 ডায়াবেটিস এর অ্যাকিউট কমপ্লিকেশনস যেটা সেটা সাধারণত এখানে ডিকে হয় না। অর্থাৎ ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস একটা খুবই লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। এটার মর্টালিটি রেট অনেক বেশি। সাথে আরেকটা হয় হং যেটাকে বলে। হাইপারসমোলার নন কিটোটিক স্টেট একটা আছে। এটা টাইপ 2 ডায়াবেটিস এ অনেক কমন। কিন্তু ডিকে সাধারণত টাইপ 2 ডায়াবেটিস এ হয় না। তবে হতে পারে সেটা কিছু স্পেসিফিক কন্ডিশনে ডিকেও হতে পারে। এগুলো পেশেন্টের হচ্ছে কিছু অ্যাকুইট কমপ্লিকেশনস এবং বিশেষ করে এই ডিকে বা হং এই পেশেন্ট গুলো কিন্তু সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া নিয়ে প্রেজেন্ট করে। পেশেন্ট কনফিউজ থাকে। তারপরে পেশেন্টের এক্সেসিভ সোয়েটিং হয়। তারপরে পেশেন্টের ইভেন এমআই বা স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। কাজে এই সমস্ত ক্ষেত্রে যদি অনেক বেশি ডায়াবেটিস থাকে এবং এই ধরনের সিম্পটমস গুলো থাকে তাহলে অবশ্যই সেটা একজন চিকিৎসকের বা একটা হাসপাতালে শরণাপন্ন হতে হবে। এগুলো যেহেতু কিছু অ্যাকুইট কমপ্লিকেশনস এবং এগুলোতে মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি। অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়ার যে সাইন সিম্পটমস গুলো আমি আগে বলেছিলাম যে পেশেন্টের অতিরিক্ত ক্ষুধা পাওয়া, তারপরে পেশেন্টের সিবিজি বেশি হওয়া, পেশেন্টের ঘন, ঘন প্রস্রাব হওয়া, এই ধরনের কন্ডিশনের সাথে যদি তার ব্লাড সুগার লেভেল অনেক বেশি থাকে, পেশেন্ট যদি এক্সট্রিম ডিহাইড্রেটেড থাকে, পেশেন্টের যদি বিপি কম থাকে অর্থাৎ ব্লাড প্রেশার যেটা বলি, এগুলো যদি কম থাকে বা পেশেন্টের ইউরিন আউটপুট যদি কমে যায় তাহলে চিন্তা করতে হবে এটা এই ২ টা স্টেটের যেকোনো একটা স্টেটে হয়তো থাকতে পারে। তখন অবশ্যই এই পেশেন্ট গুলোকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নিকটস্থ হাসপাতালে এটা ম্যানেজমেন্ট করতে হবে। ভিউয়ার্স এই পুরা ডিসকাশনে মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে ডায়াবেটিস আমরা মনে করি যে আমার ডেইলি লাইফে তো অত প্রবলেম হচ্ছে না বা ভিতর নিয়ে চলছি, বাট ভিতরে ভিতরে কিন্তু এটা আসলে আমাদের অনেক ড্যামেজ করছে। সো আপনার যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে, বেশি থাকে, অবশ্যই এবং অবশ্যই একটা লাইফস্টাইল চেঞ্জ এবং ড্রাগ দুটো মিলেই হোক আপনার এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কারণ আর না হলে এমন একটা স্টেজ আসবে যে এর থেকে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা হয়তো অনেক ইজি হাতের কাছে, যে আমি একটা লাইফস্টাইল মেনটেন করছি, ওষুধ করছি, বাট এটা একটা লং টাইম থাকার পরের যে স্টেজ গুলো আসে সেগুলো আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিছুই করার থাকে না, এমন স্টেজে চলে যায়। সো আমাদের সবারই এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। আমি এখন লাস্ট যে আম এই ট্রিটমেন্টের পারপাসে আপনি অলরেডি ডায়েটের কথা বলেছেন। এই ডায়েটের ব্যাপারে আপনি তো অলরেডি আমাদের বলেছেন। এই ডায়েটের ব্যাপারে একটা ডায়াবেটিক পেশেন্ট যার অলরেডি ডায়াবেটিস ধরা ধরা পড়েছে, ডায়াবেটিস আছে, তার ডায়েট সম্পর্কে কি আপনি আরো কিছু গাইডলাইন দিতে পারবেন? আপনি অলরেডি আমাদের বলেছেন যে ৩ টা মিল, ২ টা স্ন্যাক এবং এটার মধ্যে একটা একটা আ কনসাল্ট করে যে কত ক্যালোরি খাওয়া উচিত হবে তার হাইট ওয়েট নিয়ে। এর বাইরে কি আরেকটু একটা নরমাল মানুষের বোঝার মতো করে আরো কিছু ডায়েট গাইডলাইন কি আপনি দিতে পারেন কিনা? এই ক্ষেত্রে আমাকে যেটা অর্থাৎ কার্বোহাইড্রেট অর্থাৎ যেটা শর্করা জাতীয় খাবার আমরা বলে থাকি যেহেতু এখানে ইনসুলিন ডেফিসিয়েন্সি এর কারণে এই জিনিসটাই হয়ে থাকে যে আমাদের শরীরে সুগারটা বেড়ে যাচ্ছে কাজে এটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে এবং সেটা কন্ট্রোল আমরা যদি করতে চাই তাহলে ডায়েটের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এক্সেস চিনি অর্থাৎ চিনি মিষ্টি মিষ্টি ফল অতিরিক্ত মিষ্টি ফল যেগুলো এ ধরনের খাওয়াগুলো চিনি দিয়ে বানানো যেকোনো খাওয়া ডেইরি প্রোডাক্টস এগুলো খাওয়া বাদ দিয়ে দিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কোল্ড ড্রিংকস। বিভিন্ন ধরনের কোল্ড ড্রিংকস এগুলো খাওয়া ইভেন যদি ডায়েটও হয়ে থাকে সেটাও বাদ দিয়ে দিতে হবে। তারপরে এটা হচ্ছে আর এরপরে যেটা করতে হবে আমরা যেটা খেতে পারি সেটা মেইন মিল এর মধ্যে আমরা ভাত খেতে পারি সেটা অবশ্যই যেটা ক্যালোরির উপর হিসাব করে আমরা সেটা আমি আসলে আলাদা করে বলতে চাচ্ছি না। কারণ এটা হচ্ছে যে ক্যালোরির উপর হিসাব করে ডায়েটিশিয়ান বা আপনার ফিজিশিয়ান যেভাবে দেয় আপনাকে সেভাবেই নিতে হবে। আপনি ভাত খেতে পারবেন সেটা কিন্তু সেই ভাতের পরিমাণটা কতটুকু হবে সেটা কতটুকু ক্যালোরির মধ্যে থাকবে সেটা আপনাকে আপনার ফিজিশিয়ান ঠিক করে দিবে। কিন্তু আপনি খেতে পারবেন ২ টা যে ২ টা মেইন ২ টা মিল আপনি খাবেন। অর্থাৎ দুপুরে ভাত বা রাত্রে ভাত বা দুপুরে রুটি, রাতে রুটি বা দুপুরে ভাত খাচ্ছেন, রাতে রুটি খাচ্ছেন। এই জিনিসটা আপনি সেভাবে মেইনটেইন করবেন। কিন্তু অবশ্যই যেটা বাদ দিবেন সেটা হচ্ছে যে চিনি জাতীয় যেকোনো চিনি দিয়ে তৈরি করা যেকোনো ধরনের খাবার, মিষ্টি ফল যেটা সেটা এই ধরনের জিনিসগুলো বাদ দিয়ে দিবেন। কোল্ড ড্রিংকস বাদ দিয়ে দিবেন। তারপরে যদি আমরা আ গরু, খাসির মাংস যেগুলো, চিংড়ি মাছ, অতিরিক্ত তেল, চর্বি, ঘি যেগুলো, এই ধরনের জিনিসগুলো আপনাকে ভাজা, পোড়া এই ধরনের জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে। তারপরে নারকেল, বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে আমি বলব যে স্যাচুরেটেড ফ্যাট যেগুলোতে থাকে, বিশেষ করে নারকেল খাওয়া, এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হবে। তবে রান্নার যেটা সেটা সয়াবিন তেল অথবা অলিভ অয়েল যেটা সেটা অনেকখানি সেফ। এগুলো দিয়ে রান্না করে আপনি যেকোনো ধরনের কিছু রান্না করে খেতে পারেন। এটা আপনার জন্য সমস্যা না।
আর হচ্ছে যে 2টা স্ন্যাকস অবশ্যই আপনি রাখবেন। সেটা সকাল আপনি যখনই হোক 10টা-11টার দিকে অল্প কিছু স্ন্যাকস করেন, 2টা বিস্কিট খান, অল্প একটু দুধ দিয়ে যদি চা খান বা দুধ ছাড়া খান কিন্তু চিনি ছাড়া খান। বিকালের দিকে হালকা নাস্তা করেন, সেটা নুডলস হতে পারে, পাস্তা হতে পারে। কিন্তু সেটা অলিভ অয়েল বা সয়াবিন বা সবচেয়ে ভালো হয় সেটা যদি আপনি বয়েল করে খান। আ অর্থাৎ আপনাকে যে জিনিসটা করতে হবে যে ২ টা মেইন মিলের সাথে ৩ টা স্ন্যাকস আপনি নিবেন এবং ক্যালোরি অনুযায়ী আপনি খাবেন। আর আমি আরেকটা জিনিস বলব, এটা আসলে খুব বেশি জেনারেল লোকজন বুঝবে না। সেটা হচ্ছে আমাদের যেটা এনার্জি ইনটেক করতে হয় সেটা কার্বোহাইড্রেট থেকে অবশ্যই 50% এর বেশি হবে না। প্রোটিন যেটা সেটা 15% এর বেশি হবে না। আর স্যাচুরেটেড ফ্যাট সেটা অবশ্যই লেস দ্যান 10% রাখতে হবে। আর প্রচুর ফলমূল আমরা খাবো। অর্থাৎ যে সমস্ত ফলমূল আ বিশেষ করে টক জাতীয় ফল যেগুলো সাইট্রাস যে ফ্রুটস গুলো আছে এগুলো আমরা বেশি করে খাবো। পটাশিয়াম রিচ ফুড। কারণ এই সমস্ত দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্ট গুলোর অনেকেরই সাথে প্রেশার থাকে। প্রেশার থাকে ওদের জন্য আমরা একটা ড্যাশ ডায়েট যেটা সেটা সাজেস্ট করে থাকি। সেই ড্যাশ ডায়েট এর মধ্যে যেটা সেটা তো অবশ্যই একটা পোরশন হচ্ছে আপনার পটাশিয়াম রিচ ফুড গুলো খাওয়া। অর্থাৎ বিশেষ করে এটা বিভিন্ন ধরনের ফ্রুটস এ থাকে এবং সেটা ডায়াবেটিক যদি হয় পেশেন্ট তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি, বিশেষ করে আম জাতীয় যে ফলগুলো আছে। আম, মানে আম জাতীয় না, বিশেষ করে আমি আমটারই কথা বলবো। এই আম এটা খাওয়া যদি খেতেও হয় তাহলে জাস্ট সিঙ্গেল পোরশন খাওয়া যাবে। এ ধরনের আম কিন্তু যেকোনো ধরনের সাইট্রাস ফ্রুট যেগুলো যেমন আমলকি, লেবু, পেয়ারা এগুলো তারপরে হচ্ছে এই যে বাতাবি লেবু, এই ধরনের ফ্রুটস গুলো প্রচুর পরিমাণে আপনি খেতে পারবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ এই গাইডলাইনটার জন্য। কারণ অনেকেই জানতে চায় আমাদের কাছে যে আসলে আমার ডায়াবেটিসে কি ধরনের খাওয়া খেলে আমি কন্ট্রোলে রাখতে পারবো। সো আমি সিউর আপনার এই কথা থেকে উনারা উপকৃত হবেন। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আপনার যদি ডায়াবেটিস আছে এমন একজনকে ৩ টা পরামর্শ দিতে হয়, আপনার টপ 3 সাজেশন কি হবে একটা ডায়াবেটিক রোগীর জন্য? ডায়াবেটিক রোগীর জন্য টপ 3 সাজেশন যেটা সেটা অবশ্যই ফার্স্ট এ যেটা বলব সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এই জিনিসটা তাকে অবশ্যই, সেটা অন ড্রাগস এ থাকুক উইদাউট ড্রাগস এ থাকুক, তাকে লাইফস্টাইল মডিফিকেশন এটা অবশ্যই মেইনটেইন করে চলতে হবে। অর্থাৎ তাকে হেলথি ইটিং করতে হবে আর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা বললাম, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। এটা আমার ফার্স্ট এ এটা বলব। আর সেকেন্ড যেটা বলব, সে যখন কোন ধরনের অন ড্রাগস এর ট্রিটমেন্ট সেটা ইনসুলিন বা হাইপোগ্লাইসেমিক এজেন্ট হোক, এই ধরনের ড্রাগস গুলো সে চিকিৎসকের প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র আমরা যেটাকে বলি, সেটা অনুসারে সে গ্রহণ করবে এবং সেই ওষুধ খাওয়ার পর তার যদি কোন ধরনের সাইড ইফেক্টস বা হাইপোগ্লাইসেমিয়া, বিশেষ করে ইনসুলিন বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে সালফোনিল ইউরিয়া গ্রুপের ড্রাগ গুলো খেয়ে যদি ওই ধরনের কোনো কিছু হয় বা আমি যে সমস্ত সাইড ইফেক্টস এর কথা আগে উল্লেখ করেছি, মেটফর্মিন হোক বা SGLT2 ইনহিবিটরস এরা হোক, মানে যেকোনো ধরনের ড্রাগসে যদি কোনো সাইড ইফেক্ট বা তার কোনো ধরনের সমস্যা মনে হয় অবশ্যই সেটা সে তার ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করবে। এবং তৃতীয়ত যেটা বলব যে যাদের হাইপোগ্লাইসেমিয়া হবার চান্স থাকে, যেমন ডায়াবেটিস এর মধ্যে বিশেষ করে যারা ইনসুলিন নেয় এবং যারা সালফোনিল ইউরিয়া গ্রুপের ড্রাগ গুলো খায় ওদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে। কাজে আপনাকে হাইপোগ্লাইসেমিয়ার সিম্পটমস গুলো পেশেন্টও জানবে, সাথে কেয়ার গিভার যারা তারা জানবে এবং এটার ইমার্জেন্সি মনে করেই যদি যে ৩ টা কন্ডিশনের কথা আমি বলেছিলাম, অর্থাৎ পেশেন্টের আনকনশিয়াস হয়ে যাওয়া, পেশেন্টের কনভালশন বা খিঁচুনি হওয়া বা পেশেন্ট অতিরিক্ত কনফিউজ থাকা বা কোনো ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকা, এ ধরনের কোনো কিছু দেখলে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং শুধু হাইপোগ্লাইসেমিয়া হলে সেটা চিকিৎসা করলে হবে না। যেটার সাথে সেটার কারণটাও আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটা আপনার ফিজিশিয়ানকে জানাতে হবে। যে আমার এই ধরনের একটা মিসড মিল ছিল বা আমার পেশেন্ট খাওয়া কম খেয়েছিল বা খায়নি। কোনো একটা মিল সে বাদ দিয়েছে বা কোনো একটা ডোজ অতিরিক্ত নিয়েছে। অর্থাৎ আপনাকে সেটা অবশ্যই ফাইন্ড আউট করে সেটা জানতে হবে যে এটার কারণটা কি। এই ৩ টা কথাই বলব আরকি। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যাদেরই ডায়াবেটিস আছে এই ৩ টা জিনিস খুবই আপনি যে সাজেশন গুলো দিয়েছেন ৩ টা। আসলে ৩ টা না, আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, এখানে আমাকে আসলে এড করে নেওয়া দরকার। যেহেতু ৩ টা বলছেন। কিন্তু তারপর আমার আরেকটা যেটা থাকবে যে বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যাদের ডায়াগনোসিস হবে, তাদের কিন্তু অন ডায়াগনোসিস এ আমি এর আগেও বলেছি যে কমপ্লিকেশনস থাকে। কাজেই আপনি যখনই শুধুমাত্র আমার ডায়াবেটিস হয়েছে আমি লাইফস্টাইল মডিফিকেশন করব আর ড্রাগস খাবো। আ এতটুকু করলেই কিন্তু চলবে না। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একজন স্পেশালিস্ট বা একজন কনসালটেন্ট এর কাছে যেতে হবে এবং আপনাকে আপনার অবশ্যই হার্ট, কিডনি, লিভার, আপনার চোখ, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অন ডায়াগনোসিস এ করতে হবে এবং এগুলো ইয়ারলিও আপনাকে চেক করতে হবে। অর্থাৎ আপনার যে কোনো ধরনের মাইক্রো বা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস গুলো হচ্ছে কিনা,
এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথার মধ্যে রাখতে হবে। আপনি শুধু ডায়াগনোসিসে আমি শুধু গ্লুকোজ চেক করলাম বা হিমোগ্লোবিন A1C দেখে শুধু ডায়াবেটিস দেখে ওষুধ খেয়ে গেলাম, এটা কিন্তু হবে না। আপনাকে অন ডায়াগনোস্টিকসে সবগুলো টেস্ট, আপনার সমস্ত সিস্টেমগুলো টেস্টগুলো করে নিতে হবে। অর্থাৎ যে টার্গেট অর্গানগুলো, হ্যাঁ? বিশেষ করে আপনাকে একটা ইসিজি করতে হবে, একটা ইকো করতে হবে, একটা সেরাম ক্রিয়েটিনিন দেখতে হবে। তারপরে একটা ইউরিন আরই করতে হবে। একটা স্পট ইউরিনে আপনার অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেখতে হবে। আপনার ফাস্টিং লিপিড প্রোফাইল দেখতে হবে। আপনার লিভার ফাংশন টেস্ট কেমন আছে, একটা আল্ট্রাসোনোগ্রাফির প্রয়োজন হতে পারে আপনার। অন্য কোনো অটোইমিউন ডিসঅর্ডার আছে কিনা, এগুলো আপনার রেসপেক্টিভ ফিজিশিয়ান আপনাকে অন ডায়াগনোসিস এটা করে নিবে। এবং এইগুলোর উপর ভিত্তি করে আপনার অবশ্যই ইয়ারলি এই চেকআপ গুলো করতে হবে, ইনক্লুডিং আপনার চোখের চোখ যেটা সেটাও টেস্ট করতে হবে, কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু কমন। হ্যাঁ, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের দেশে অন্ধত্বের একটা কারণ। নট অনলি আমাদের দেশে, এটা গ্লোবালি হচ্ছে অন্ধত্বের একটা কারণ কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ঠিক আছে? আপনাকে রুটিনলি ইয়ারলি ডায়াবেটিক এর অন্যান্য অর্গানগুলোর সাথে, সাথে চোখটাও আপনাকে টেস্ট করে নিতে হবে। আর যারা প্রেগন্যান্সির প্ল্যান করবেন, বিশেষ করে ফিমেল যারা অলরেডি যারা, এখন কিন্তু আসলে টাইপ 2 ডায়াবেটিস শুধুমাত্র যে আফটার 40 বা আফটার 50, 45 এরকম হবে এমন কোনো কথা নেই। আমি যেটা বলেছিলাম শুরুতে যে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তারপরে হচ্ছে পেশেন্টের যদি ওবেস থাকে, লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, ইনক্রিজ আরবানাইজেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট, এফ্লুয়েন্ট সোসাইটি, এগুলোতে দেখা যায় ডায়াবেটিস এখন খুব অল্প বয়সেই হয়। অল্প বয়সে হয়, কাজেই টাইপ 2 ডায়াবেটিস যদি কারো অল্প বয়সেই হোক বা টাইপ 1 ডায়াবেটিস যাদেরই যে ধরনের ডায়াবেটিস হোক না কেন, যদি কেউ প্রেগন্যান্ট হতে চায় তাহলে সেক্ষেত্রেও অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন এন্ডোক্রাইনোলজিস্ট, একজন ডায়াবেটোলজিস্টের পরামর্শ আপনাকে নিতে হবে এবং তার তত্ত্বাবধানে থাকতে হবে। আর জিডিএম সেটা একটা ডিফারেন্ট এন্টিটি, কারণ সেটা হচ্ছে ফার্স্ট টাইম ইন ডায়াবেটিসে এই ধরনের ডায়াবেটিসটা ডিটেক্টেড হয়। কাজেই সেটা অন্য এন্টিটি থেকে আমি এখানে বলছি না, কিন্তু তারপরেও আপনি রুটিন চেকআপ তো আপনি অবশ্যই আপনার প্রেগন্যান্সির আগে করবেন, প্রেগন্যান্ট হলে তখন করবেন, এবং যদি আপনি ডায়াবেটিক নাও হন তাহলে আপনার জিডিএমটা দেখার জন্য সেটা 24 to 28 উইকস এ গিয়ে সেটা আপনার যে রেসপেক্টিভ ফিজিশিয়ান যিনি, তিনি গাইনোকোলজিস্ট হন বা এন্ডোক্রাইনোলজিস্ট যিনি হন, সেটা উনি নিজে করিয়ে নিবেন। এবং এই জিনিসগুলো আপনাকে একটু মাথার মধ্যে রাখতে হবে। আর জিডিএম যাদের আগের হিস্ট্রি ছিল ওদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই ওদেরকেও যেগুলো রিস্ক ফ্যাক্টর এর মধ্যে আমি কিন্তু বলেছিলাম এটা, যে জিনিসগুলো ওনাদেরকেও খেয়াল রাখতে হবে, যে যাদের বিশেষ করে জিডিএম এর হিস্ট্রি ছিল, যে ওদের ডায়াবেটিস হয়ে গেল কিনা। না, আপনি লাস্ট যেটা এড করলেন যে আসলে যাদের ডায়াবেটিস আছে একটা পিরিয়ডিক চেকআপ, মানে আমার একটা হচ্ছে যে আমার অ্যাকিউট প্রবলেম হচ্ছে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, এটার বাইরেও সুস্থতার জন্য বা একটা খারাপ দিকে বেশি চলে যাওয়ার আগে ধরার জন্য একটা পিরিয়ডিক চেকআপ স্পেশালি ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি লাস্টে যে চেকআপ গুলো বলেন, এবং এটা একমাত্র আপনার ফিজিশিয়ানই আপনাকে গাইড করতে পারবে যে আপনার ক্ষেত্রে কি কি চেকআপ দরকার, কি কিভাবে করে আপনি আহ সেটা আপনি বছরে একবার করেন বা যেভাবে আপনার ফিজিশিয়ান আপনাকে গাইড করে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। আর জিডিএম এর হুম। কথাটা এটা ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে যে প্রেগনেন্সিতে প্রেগনেন্ট অনেকেই জিডিএম ধরা পড়ছে। এটা 24 থেকে 28 উইকে আপনি মনে হয় বললেন যে মেইনলি এই টেস্টটা করা হয়। সো যারাই প্রেগনেন্ট আছেন আমাদের এটা দেখছেন, আপনার যদি ইভেন ডায়াবেটিস আগে না থাকে বা আপনার ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে এই ব্যাপারে একটু কথা বলে নেবেন যে আপনার এই জিডিএম এর টেস্টটা করার দরকার আছে কিনা বা কখন করবেন। এই কথাটা তুলে আনার জন্য, যদিও এটা ডিরেক্টলি আমাদের আজকের টপিক না, বাট এটা আপনি খুব একটা অ্যাকিউট প্রবলেম এখনকার ইয়েতে, যে আমি আমার আশেপাশেই অনেক শুনি, যেটা আপনি অ্যাড্রেস করেছেন যে যারাই আছেন এই জিনিসটা একবার টেস্ট করে দেখা আপনার জন্য ভালো হবে। আমি এখন এটা আমাদের কাছে, এক্সাক্টলি। জি, আমরা এখন আমাদের কাছে অনেকে অনেক প্রশ্ন পাঠিয়েছে আপনাকে প্রশ্ন করার জন্য, এবং ম্যাক্সিমাম প্রশ্ন আমার মনে হয় যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকেই কভার হয়ে যাবে। যেমন ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, কি করতে পারি, আপনি যা বলেছেন সেখান থেকে উত্তরটা পাওয়া যাচ্ছে। বা আমার ডায়াবেটিসের অন্য যে কিছু সিমটম গুলা নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছে, বাট একটা প্রশ্ন আমি একটু আপনাকে করতে চাই, যেটা উনি একটু ডিটেইলে বলেছেন, রেজাউর রহমান। উনি বলেছেন, আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস ফর 3 years. My sugar level was 28, উনি লিখেছেন mg per dl before 3 years. I took insulin and decreased 13 mg dl. After that, I have dropped insulin, and for 2 years, I'm just taking metformin 500 mg tablet with linagliptin 0.5 mg once daily. Still, my sugar level remains above 15 and low body weight. Please suggest me the drug which I can take from now. ওনার এজ উনি মেনশন করেছেন 50 years.
আপনি যদি ওনাকে একটা গাইডলাইন দিতেন। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন যে পেশেন্ট এখন হচ্ছে মেটফরমিনে আছেন আর সাথে হচ্ছে লিনাগ্লিপটিন। মেবি উনি লিনাগ্লিপটিন এটা 0.5 হবে, এটা হচ্ছে 5। এটা সাধারণত 2.5 এবং 5 এই ২ টা স্ট্রেংথেই পাওয়া যায়। এটা 0.5 হবে না লিনাগ্লিপটিনটা। উনি বলছেন যে মেটফরমিন এবং লিনাগ্লিপটিন হয় একসাথে পান নাকি এটা কম্বিনেশন, মানে এটা কম্বিনেশন ড্রাগস কিন্তু পাওয়া যায়। বিশেষ করে লিনাটাইপ এম, লাইজেন্টা এম এই সমস্ত নামে জাস্ট একটা সিঙ্গেল ড্রাগস এর মানে মধ্যেই এই ২ টা কম্পোনেন্ট থাকে। মেটফরমিন সাথে হচ্ছে লিনাগ্লিপটিন। সেটা দেখা যায় 500 মেটফরমিনের সাথে অনেক সময় 2.5 লিনাগ্লিপটিন থাকছে, অথবা 500 সাথে 5 মিলিগ্রাম করে থাকছে। হ্যাঁ, এটা হচ্ছে যে উনি সিঙ্গেল খাচ্ছে এবং এটার পরেও উনার সিবিজি যেটা সেটা উনি 15 মিলিগ্রাম বললেও আসলে এটা 15 মিলিগ্রাম হবে না, সেটা হবে 15 মিলিমোল। যে 15 মিলিমোলের উপরে থাকছে এবং লো বডি ওয়েট। 15 মিলিমোলের উপরে থাকা মানে এটা উনি মেনশন করেননি এটা কি উনার ফাস্টিং থাকছে নাকি পোস্ট প্র্যান্ডিয়াল থাকছে। পোস্ট প্র্যান্ডিয়াল অর্থাৎ খাওয়ার পরে থাকছে। খাওয়ার কতক্ষণ পরে? ২ ঘন্টা পরে থাকছে কিনা। সেটা উনি মেনশন করেনি। কাজেই আমি এটা কিভাবে কি ধরে নেব জানি না। কিন্তু যদি 15 হয়ে থাকে সেটা ফাস্টিং হোক বা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট হোক বা 2 আওয়ার্স আফটার লাঞ্চ হোক বা 2 আওয়ার্স আফটার ডিনার হোক, এটা অবশ্যই উনার জন্য সিবিজি লেভেলটা বেশি 15 মিলিমোল। আর সাথে উনার লো বডি ওয়েট। কারণ আমি এর আগেও বলেছি যে টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট সাধারণত লো বডি ওয়েট হয় না। কিন্তু তাদের এই লো বডি ওয়েট হবে যাদের ডায়াবেটিসটা পুরোপুরি আনকন্ট্রোল, এবং এই পেশেন্টের ক্ষেত্রে তাই হয়েছে। উনার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার কারণেই উনার বডি ওয়েটটা লস হচ্ছে। তার মধ্যে উনি এর মধ্যে মেটফরমিন নিচ্ছেন। এই সমস্ত ড্রাগস এরও কিন্তু একটু ওয়েট লসিং প্রপার্টি যেটা সেটা থাকে। তো সেই ক্ষেত্রে এই পেশেন্টের অবভিয়াসলি ওয়েট লস হওয়াটা স্বাভাবিক। এবং কেন ওয়েট লস হচ্ছে ওনার এতটুকু যেটা আমি বুঝছি সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস এর কারণেই ওনার ওয়েট লস হচ্ছে। এখন আরো কিছু যদি ওনার কন্ডিশন থেকে থাকে, ওনার টিএসএইচ এর অ্যাক্টিভিটি কিরকম, তারপর উনার ভাইরাল হ্যাবিট কোন ধরনের ম্যাল অবজর্পশন, বিশেষ করে অটোনমিক নিউরোপ্যাথি এগুলো অনেক সময় হয়ে যায় ডায়াবেটিক, যেহেতু টাইপ 2 ডায়াবেটিস এগুলো কিন্তু উনি কিন্তু এটাও উল্লেখ, যদিও হয়তো উনি নিজেও জানেন কিনা আমি জানি না। এটা প্রেসক্রিপশনে তো আমরা ডাক্তাররা লিখেই দিই সাধারণত টাইপ 2 বা টাইপ 1 যে ধরনের ডায়াবেটিস হোক। যদি অটোনমিক নিউরোপ্যাথি থাকে তাহলে সেক্ষেত্রে ভাইরালের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়। অনেক সময় ম্যাল অবজর্পশন এর ফিচার আসে। তারপরে যদি অ্যাসোসিয়েটেড কোনো থাইরয়েডের প্রবলেম থাকে সেক্ষেত্রে ওয়েট লস হতে পারে। কাজেই কি কারণে ওয়েট লস হচ্ছে সেটা আসলে উনাকে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, একজন এন্ডোক্রাইনোলজিস্ট, একজন ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট যাকে বলে, তার অন ডায়াগনোসিস থেকে শুরু করে যত ধরনের প্রেসক্রিপশন বা ইনভেস্টিগেশন যেগুলো আছে বা রিসেন্ট ইনভেস্টিগেশন এইগুলো নিয়ে উনি অবশ্যই একজন কনসালটেন্টের সাথে কনসালটেশন করে এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করবেন। এই জিনিসগুলো ফাইন্ড আউট করলে আশা করি তার ওয়েট লস এর কারণ কি আনকন্ট্রোল ডায়াবেটিস না অ্যাসোসিয়েটেড অন্য কোনো কিছু আছে বা উনার কোনো কিডনিতে বা লিভারে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো সবকিছু দেখেই কিন্তু আসলে উনার এই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য কি ধরনের ড্রাগস দরকার, নাকি আবার উনার ইনসুলিনে যেতে হবে। বিশেষ করে উনি কিন্তু হিমোগ্লোবিন A1C এর কথা উল্লেখ করেনি। কারণ যাদের হিমোগ্লোবিন, এখানে আমি একটা জিনিস বলিনি যে একটা মনে হয় ইনসুলিন সম্পর্কিত একটা কোয়েশ্চেন ছিল। সেই জিনিসটা হয়তো আমি বলে ফেলেছিলাম দেখে সেটা এখানে আর হয়তো বলা হয়নি। কিন্তু আমি বলব যে যাদের ডায়াবেটিস অনেক আছে এবং ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট এট লিস্ট ২ টা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যাদের চলছে এবং এট লিস্ট 3 মান্থস যাদের ২ টা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট নেওয়ার পরও যাদের হিমোগ্লোবিন A1C মোর দ্যান 7 থেকে যাচ্ছে। আমাদের টার্গেট কিন্তু হিমোগ্লোবিন A1C ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে যে লেস দ্যান 7। কাজেই যাদের মোর দ্যান 7 থেকে যাচ্ছে ২ টা হাইপোগ্লাইসেমিক এজেন্ট অর্থাৎ ওরালি ড্রাগস নেওয়া সত্ত্বেও বা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা সত্ত্বেও যাদের হিমোগ্লোবিন A1C, এবং হিমোগ্লোবিন A1C কিন্তু আসলে তাদেরই থাকে যাদের মেটাবলিক কন্ট্রোলটা নেই। অর্থাৎ এটা আমার ইন্ডিকেট করছে যে পুয়ার কন্ট্রোল অফ ডায়াবেটিস। কাজে হিমোগ্লোবিন A1C তার করানো দরকার ছিল, এখানে মেনশন করা দরকার ছিল। যদি হিমোগ্লোবিন A1C এরকম মোর দ্যান 7 আসলে থেকেই যায় ২ টা ড্রাগস নেওয়ার পরে, তাহলে কিন্তু অবশ্যই উনার একটা ইনসুলিন নেওয়ার কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। এটাই বলব। তবে সেটা অবশ্যই কনসালটেন্ট ফিজিশিয়ান ঠিক করবে। জি। অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে এক্সপ্লেইন করলেন আমি সিওর রেজাউর রহমান আমরা ভিডিওটা ওনার কাছে পৌঁছে দেব এবং উনি হয়তো একটা গাইডলাইন পাবেন যে উনি কিভাবে এই প্রবলেমটা অ্যাড্রেস করতে পারেন। আমি আশা করি যে উনি সেভাবে করে অ্যাড্রেস করে নিতে পারবেন। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি হয়তো শেষ করে দেওয়ার আগে আপনি যদি মানে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান আপনি বলতে পারেন। আসলে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আসলে আমাদের গ্লোবাল যে আরবানাইজেশন
বা যে ইকোনমিক ডেভেলপমেন্ট এগুলোর কারণে এটা তো অবশ্যই একটা ভালো, আমাদের টেকনোলজি এখন আমাদের হাতের দোরগোড়ায় চলে আসছে, যার কারণে আমাদের কিন্তু ফিজিক্যাল ইনএক্টিভিটিটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই মোবাইল থেকে শুরু করে এই রিমোট কন্ট্রোলের যুগে সবকিছু আমাদের হাতের নাগালে থাকার কারণে আমরা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক কম করছি। ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখছি, ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, চ্যাট করছি, এবং আমাদের কিন্তু ওই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। এটা কিন্তু অনেকে আমরা ইচ্ছাকৃতভাবেই করছি। আবার অনেকে দেখা যাচ্ছে এখন আসলে আমাদের যে ধরনের আরবানাইজেশন, আমাদের হাঁটার জায়গা কমে যাচ্ছে, আমাদের বাচ্চাদের খেলাধুলার জায়গা কমে যাচ্ছে। তারপরে আমাদের লাইফস্টাইলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে এই রান্না করার ব্যাপার যেটা, সেটার ট্রেন্ডটা কমে আসছে। বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খাওয়ার টেনডেন্সি চলে আসছে। দেখা যাচ্ছে ছোট, ছোট বাচ্চা যারা, ওদের অনেক বেশি ওবেসিটি হচ্ছে, অর্থাৎ যেটাকে স্থূলতা বলছে। আমি অনেক বাচ্চাই দেখতে পাই যে যাদের অনেক বেশি ওবেস তারা, তাদের বয়স বা হাইট বা এই তুলনায়। তো যার কারণে এখন টাইপ 2 ডায়াবেটিস কিন্তু একটা অ্যালার্মিং কন্ডিশনে আছে। 2015 সালেও যেখানে পৃথিবীতে প্রায় 415 মিলিয়ন লোকের কিন্তু টাইপ 2 মানে ডায়াবেটিস যেটা, সেটা প্রিভ্যালেন্স একটা মানে প্যান্ডেমিক সিচুয়েশন। তো সেটা কিন্তু অবশ্যই তার মধ্যে 90% ছিল টাইপ 2 ডায়াবেটিস, এবং বলা হচ্ছে যে 2040 সাল নাগাদ এটা গিয়ে প্রায় 600 মিলিয়নের উপরে চলে যাবে। হ্যাঁ, এখন কিন্তু অলরেডি 2020, আর 20 বছর সময় লাগবে এটার আরো 200 মিলিয়ন ক্রস করে যেতে। এখন 2015 থেকে যে হিসাবটা ছিল, কাজে বোঝা যাচ্ছে যে এখন কিন্তু ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস একটা মোস্ট কমন কজ অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি অ্যামং নন কমিউনিকেবল ডিজিজেস। এই নন কমিউনিকেবল ডিজিজ এর মধ্যে একটা ডায়াবেটিস অবশ্যই একটা কমন জিনিস। এবং ডায়াবেটিস জিনিসটা শুধু আসলে একটা রোগ না, এটা হচ্ছে যে বিভিন্ন রোগের মানে জাস্ট একটা শুরু। যে ডায়াবেটিস যখন হবে তখন আস্তে আস্তে দেখা যাবে আপনার প্রেশার হবে, ডায়াবেটিস যখন হবে স্কিন নষ্ট হবে, আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আপনার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হবে, আপনার এমআই হবে, stroke হবে, মানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হবে। কাজে এটা হয়তো আপনি প্রতিরোধ করতে পারবেন না, বা এটাকে কিউর করাও সম্ভব না যদি হয়ে যায়। কিন্তু প্রতিরোধ করা না গেলেও যাদের বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি আছে, মা বাবা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, প্লাস হচ্ছে যে আমি যাদেরকে বলেছিলাম রিস্ক ফ্যাক্টরস মোর দ্যান 45 ইয়ার্স, যাদের ওবেসিটি, যাদের বিএমআই হিস্ট্রি, যাদের জিডিএম এর হিস্ট্রি আছে, প্রি ডায়াবেটিস আছে, তাদের ডিসলিপিডিমিয়া, প্রেশার আছে, এই ধরনের যারা, তাহলে অবশ্যই তারা জিনিসগুলোকে একটু আমলে নিতে হবে। বিশেষ করে অ্যাক্টিভিটি বাড়ানো, লাইফস্টাইল মডিফিকেশন করা। আমাদের দেশে যদিও অ্যালকোহলিজমের এরকম চল নেই, কিন্তু তারপরেও বলবো অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে আছে। কাজে অ্যালকোহল মডারেশন করে, স্মোকিং মডারেশন করে, এগুলো তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস থেকে হয়তো কিছুটা প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ যে টাইমে হয়তো আমার ডায়াবেটিসটা, কারণ ডায়াবেটিস হলে যেটা বলা হয় যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি 10 বছর কমে যায়। কাজেই আমি যদি ডায়াবেটিসটা আমার আর্লি এজে না হয়ে যদি এই ডায়াবেটিসটা যদি আমার আরেকটু এজের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে আমার লংজিভিটিটা একটু বেশি হচ্ছে। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যত বেশি এজ হবে সেই ক্ষেত্রে আমাদের অর্গান গুলোর ডিসফাংশন কিন্তু এমনিতেই দিকে শুরু হয়ে যাবে। কাজে তখন যদি আমরা ডায়াবেটিস গুলো তখনও হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এর মাঝখানে একটা হেলদি লাইফ আপনি লিড করতে পারবেন। কাজে আপনি যদি এটাকে প্রিভেনশন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার এক্সারসাইজ, তারপরে হচ্ছে ইনএক্টিভিটি, এগুলোকে কমিয়ে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, প্লাস আপনি যদি হাই রিস্কে থাকেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি কিছুটা প্রতিরোধ করতে পারবেন। আর যাদের ডায়াবেটিস হয়ে যাবে ওরা তো আর এটা কিউর করতে পারবে না। এটা ওদের লাইফ লং এটা নিয়েই তাকে চলতে হবে। কিন্তু সেটা এই আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল, তাদের জন্য আমার কি বলার থাকবে? এই সমস্ত বিষয়ে আমি যে ৩ টা কথা বলেছিলাম, যে লাইফস্টাইল মডিফিকেশন করা, অর্থাৎ ডায়েট কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, যদি ড্রাগস লাগে সেই ড্রাগস যেটা সেটা অ্যাডিকুয়েট ডোজ খাওয়া, চিকিৎসকের শরণাপন্ন হওয়া, উনার পরামর্শ নেওয়া, আর হচ্ছে যে লাস্টে যেটা বলেছিলাম যারা ইনসুলিন বা হাইপোগ্লাইসেমিক এজেন্ট এই ধরনের নিচ্ছে, তারা হাইপোগ্লাইসেমিয়া সাইন সিম্পটম এগুলো জানবেন। আর অবশ্যই আরেকটা কথা যেটা বলেছিলাম যে ক্রনিক কমপ্লিকেশন, অ্যাকিউট কমপ্লিকেশন এগুলো তো সাধারণত আনকন্ট্রোল থাকলে তো এগুলো হবে। কাজে এগুলোর জন্য ইমার্জেন্সি আপনাকে নিতে হবে, সাবধান নিতে হবে। আর ক্রনিক কমপ্লিকেশনস যেগুলো বিশেষ করে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, আ এই ধরনের বা ভাস্কুলার যেকোনো কমপ্লিকেশনস এগুলো যাতে আপনি প্রিভেন্ট করতে পারেন, সেই কারণে আপনাকে রেগুলার চেকআপ এর মধ্যে থাকতে হবে। আপনার অর্গান চেকআপ এর মধ্যে থাকতে হবে। আ এই এইটুকুই বলব। আ যদি ডায়াবেটিসের আসলে ডায়াবেটিস আসলে মানে কি, এটাকে আজকাল আসলে একটা জিনিস বলা হয়, এটা হচ্ছে করোনারি আর্টারি ইকুইভ্যালেন্ট। অর্থাৎ যার ডায়াবেটিস হয়েছে ওর ভাস্কুলার কমপ্লিকেশন আসলে না হয়ে যাবে না। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে শুধুমাত্র কন্ট্রোলে রাখার চেষ্টা করে যেতে পারেন। এটাই বলব। আপনি খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন আমাদের যে লম্বা ডিসকাশনটা হলো। খুব সুন্দরভাবে এই লাস্টের অংশটা শুনলেও যাদের ডায়াবেটিস আছে বা
রিস্ক গ্রুপে আছে তারা হয়তো একটা গাইডলাইন, প্রপার গাইডলাইন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর দ্য সামারি। আমি আপনাকে আবার খুবই থ্যাংক ইউ জানাবো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে এত সুন্দর ইনফরমেটিভ একটা সেশন উপহার দেওয়ার জন্য, এবং ভিউয়ার্সদেরকেও থ্যাংক ইউ জানাবো আমাদের সাথে শোনার জন্য, এবং আমরা আশা করবো যে আপনারা এখান থেকে আসলেই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে এই সেশনটা এখানেই শেষ করছি। জি।